Welcome to the second lecture of our lecture series. এটা এই লেকচারে আমরা আসলে আমাদের প্রথম মেশিন লার্নিং অ্যালগরিদমটা দেখব অ্যান্ড বিফোর দ্যাট আমরা আসলে দেখতেই পাচ্ছেন সুপারভাইজড লার্নিং জিনিসটা আসলে কি সেটার একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিব। তো আজকের লেকচারে আমাদের যে কন্টেন্টগুলো থাকছে সেগুলো হচ্ছে ফার্স্টলি হোয়াট ইজ সুপারভাইজড লার্নিং। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড সবচেয়ে পপুলার মেশিন লার্নিং টাইপসগুলোর একটা সুপারভাইজড লার্নিং। সবচেয়ে পপুলার মেশিন লার্নিং টাস্কগুলো, বেশিরভাগ মেশিন লার্নিং বলতে আমরা যেসব টাস্ক বুঝি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেগুলো সুপারভাইজড লার্নিংয়ের পর্যায়ে পড়ে। যদিও আরও সেভারাল টাইপস অফ মেশিন লার্নিং আছে, আনসুপারভাইজড অ্যান্ড রিইনফোর্সমেন্ট লার্নিং ইটিসি, বাট সুপারভাইজড লার্নিং ইজ প্রবাবলি দ্য মোস্ট পপুলার অ্যান্ড ওয়েল নোন টাইপ অফ মেশিন লার্নিং। এরপর সুপারভাইজড লার্নিং কী কী ধরনের হতে পারে সেটা আমরা দেখব। আমরা সুপারভাইজ লার্নিং এর বিভিন্ন অ্যালগরিদমের মধ্যে কোনগুলো পপুলার এগুলোর জাস্ট একটা ওভারভিউ দেখব, নামগুলো আমরা দেখব। এরপরে আমরা সুপারভাইজ লার্নিং এর যে বিভিন্ন টাইপ আছে তার মধ্যে একটা টাইপ রিগ্রেশন, যে টাস্কগুলো সেগুলোর ইন্ট্রোডাকশনটা নিব। দেন আসবে আমাদের যেটা বললাম প্রথম যে মেশিন লার্নিং অ্যালগরিদমটা আমরা শিখব সেই লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, তো লিনিয়ার রিগ্রেশনের যে আইডিয়াটা আমরা যখন নিব তখন আমরা আসলে আগের লেকচারে আমি যে আপনাদেরকে একটা ওভারভিউ দিয়েছিলাম যে যে কোনো মেশিন লার্নিং অ্যালগরিদমের তিনটা পার্ট থাকে, মডেল, কস্ট ফাংশন অ্যান্ড মডেল যেটা হচ্ছে বেসিক্যালি ইনপুটের সাথে আউটপুটের রিলেশনশিপটা, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা আউটলাইন করে। দেন কস্ট ফাংশন হচ্ছে ইভ্যালুয়েশনের জন্য আমার কাজে লাগে, যে মডেলটা কোনো একটা পার্টিকুলার প্রেডিকশনের জন্য মডেলটা কতটুকু ভালো কাজ করছে, মডেলটা কত ভালো। অ্যান্ড ফাইনালি ওই মডেলটা কত ভালো সেই পারফরমেন্সের উপর বেস করে মডেলকে আরও অপটিমাইজ করা, সেটার জন্য আমাদের লাগে অপটিমাইজেশন অ্যালগরিদম। সো এই তিনটা পার্ট, মডেল, কস্ট ফাংশন এবং অপটিমাইজেশন অ্যালগরিদম, এই তিনটা জিনিস এক্সপ্লিসিটলি দেখার মাধ্যমে আমরা আসলে লিনিয়ার রিগ্রেশন জিনিসটা কিভাবে কাজ করে সেটা দেখব। এরপরে আমরা দেখব শুধু লিনিয়ার রিগ্রেশন না, অলমোস্ট বেশিরভাগ সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমের ক্ষেত্রেই একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যান্ড এটার বিভিন্ন ভ্যারিয়েশনস। ওই জিনিসটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে অপটিমাইজেশন অ্যালগরিদমের কথা যে বলেছিলাম, কিভাবে আমি আসলে আমার মডেলের যে প্যারামিটারগুলো সেগুলোকে আরও আরও অ্যাডজাস্ট করে আরও বেটার জায়গায় নিয়ে যাব, সেই জিনিসটা আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে করি। বেসিক্যালি ক্যালকুলাসের একটা শাখা, ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করে আমরা করি, সেটা আমরা দেখব, একটু ইনডেপথ আলোচনা আমরা করব। তারপর আমরা একটু ছোট করে দেখব ভেক্টরাইজেশন জিনিসটা কি, মেশিন লার্নিংয়ে কেন ভেক্টরাইজেশন জরুরি এবং এটা সরাসরি কোডিংয়ের ক্ষেত্রে আমরা এই কাজটা কিভাবে করি আর কি। এরপরে আমরা লিনিয়ার রিগ্রেশনের একটা ভ্যারিয়েশন আছে পলিনোমিয়াল রিগ্রেশন, সেটা আমরা সেই অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব, এবং সেটার সাথে রিলেটেড একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আছে, কনসেপ্ট আছে ফিচার ম্যাপিং, যেটা আমাদের অলরেডি দেওয়া আছে ইনপুট ফিচার, সেগুলোকে আমরা বিভিন্নভাবে মডিফাই করি, আমরা ম্যানিপুলেট করি, সেইগুলো আসলে কিভাবে করা যায়, কেন করা হয়, এগুলো আমরা দেখব। আর আমরা অবশ্যই একটা এক্সাম্পল প্রবলেম দেখব, যে প্রবলেমটাতে আমরা একদম স্টেপ বাই স্টেপ কিভাবে একটা প্রবলেমে আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করছি, কিভাবে আমরা ফার্স্টলি মডেলিং করছি, দেন আমরা কস্ট ফাংশন দিয়ে লসটা বের করছি, দেন ওই লসের উপর বেস করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আমরা কিভাবে আসলে মডেলটাকে আরও ইমপ্রুভ করছি ইটারেশনের পর ইটারেশন, এরকম এক দুইটা ইটারেশন দিয়ে আমরা সেই জিনিসটা দেখব। তো এই কন্টেন্টগুলো থাকবে এই লেকচারে। তো ফার্স্ট এটা হচ্ছে হোয়াট ইজ সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং আমরা আসলে আগের লেকচারেই এটা ডেফিনিশনটা দিয়ে দিয়েছিলাম, যে সুপারভাইজ লার্নিং হচ্ছে বেসিক্যালি ওই টাইপ অফ মেশিন লার্নিং যেখানে মডেল একটা লেবেলড ডেটা সেটের উপর ট্রেন করা থাকে। মানে আমার যে ডেটা সেটটা আছে, যে ডেটা সেটকে ইউজ করে আমি ট্রেন করব মডেলকে, যে ডেটা সেট থেকে মডেল শিখবে, ঠিক আছে, সেই ডেটা সেটের তো দুইটা পার্ট থাকতে পারে। একটা হচ্ছে আপনার ইনপুটগুলো, ফিচারগুলো, ঠিক আছে, x1 x2 x3 ইটিসি, আরেকটা হচ্ছে আমার যে আউটপুট ভ্যালুটা, ঠিক আছে, কি টাইপের ইনপুট হলে কি টাইপের আউটপুট আসে, দুইটা ইনফরমেশনই যদি আমার জানা থাকে, ঠিক আছে, ডেটার মানে ইনপুট এবং লেভেলস সবই যদি এখানে ওয়াই না দিয়ে টি দেওয়া উচিত, আমরা যেটা বলেছিলাম আমরা টি দিয়ে বুঝবো এই জিনিসটাকে, আউটপুটকে। সো এই দুইটা ইনফরমেশনই যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু আমার মেশিন লার্নিং মডেল এই দুইটা ইনফরমেশনকে কম্পেয়ার করে করে কখন কি টাইপের প্যাটার্নের ডেটার জন্য, কি টাইপের প্যাটার্নের ইনপুটের জন্য কি ধরনের আউটপুট আসে সেটা আসলে শিখতে পারে। তো এই কাজটা যখন করা হয় এই ধরনের যে মেশিন লার্নিং সেটাকে আমরা বলি সুপারভাইজড লার্নিং। এটা আনসুপারভাইজড লার্নিং এর সাথে আলাদা এই জায়গায় যে আনসুপারভাইজড লার্নিং এ এই যে লেভেল পার্টটা আসলে থাকে না, আমাদের কাছে জাস্ট ইনপুট পার্টটা থাকে, আমরা ওই ইনপুটের মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা, কোনো ক্লাস্টার আছে কিনা সেটা দেখি। যাই হোক, আজকে আমরা এই সুপারভাইজড লার্নিং এর যে প্যারাডাইমটা
সেটা আসলে আমরা দেখব। তো বেসিক্যালি এক কথায় বললে এমন এক টাইপ অফ মেশিন লার্নিং যেখানে আমার ইনপুট ভ্যালুগুলোও থাকে এবং সাথে ডিজায়ার্ড যে আউটপুট ভ্যালুটা বা লেবেলটা সেটাও থাকে। তো ট্রেনিং ডেটা হচ্ছে ওই ইনপুটগুলোকে, আমার ইনপুট যদি আমার এক্স হয়, আউটপুট যদি ধরেন টি হয়, ইনপুটগুলোকে এমনভাবে টিতে ম্যাপ করার চেষ্টা করে সাম ফাংশন এফ অফ এক্স, বা এটাকে আমরা প্রেডিকশন ওয়াই বলতে পারি, এমনভাবে ওয়াইটা বানানোর চেষ্টা করে, এই ফাংশনটাকে বানানোর চেষ্টা করে যাতে ওয়াই টি এর মানে যতটা কাছাকাছি সম্ভব হয়। এইটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর ক্যারেক্টারিস্টিক্স কি কি এটা একটু খেয়াল করে দেখেন। ফার্স্টলি সুপারভাইজ লার্নিং এ অবশ্যই লেবেল ডেটা থাকবে, আপনার মানে ইনপুট এবং ডিজায়ার্ড যে আউটপুটটা বা লেবেলটা সেটা অবশ্যই থাকবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে অবভিয়াসলি বুঝতেই পারছেন এটা একটা গাইডেড লার্নিং প্রসেস, কারণ সুপারভাইজ লার্নিং এ আমি প্রথমে একটা প্রেডিকশন মেক করলাম, তারপরে কিন্তু আমি আমার যে ডেটা সেট আছে সেটার লেবেল দেখেই আসলে বুঝবো আমার মডেলটা কতটুকু ভালো। ঠিক আছে, তো বেসিক্যালি ডেটা সেট দেখে দেখে বা আমার যে আউটপুট বা লেবেল দেখে দেখে, ডিজায়ার্ড আউটপুট দেখে দেখে লার্ন করার যে প্রসেসটা, সেটাকে আমরা গাইডেড লার্নিং বলতে পারি। ঠিক আছে, তো মানে শুধু প্যাটার্ন না, আমরা আসলে ডিজায়ার্ড আউটপুটের কারণে আমরা একটা ফিডব্যাকও পাই যে আমি এই মুহূর্তে কেমন করছি। ঠিক আছে, তো বেসিক্যালি প্রেডিক্টিভ ম্যাপিং হচ্ছে আমার যে প্রেডিকশনটা, আমি যেটা বললাম এখানে একটু আগে, যে আমি এক্সকে এমনভাবে ম্যাপ করতে চাই যাতে বেসিক্যালি এক্স থেকে টি ওয়াইকে এমনভাবে ম্যাপ করতে চাই যাতে ওই প্রেডিকশন ওয়াই আমার লেবেল অলরেডি প্রোভাইডেড যে লেবেলটি সেটার যতটা কাছাকাছি সম্ভব সেটা থাকে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনসের কথা যদি বলি, আমি যেটা বললাম সুপারভাইজড লার্নিং ইজ প্রবাবলি দ্য মোস্ট অ্যাপ্লাইড মেশিন লার্নিং, মানে সবচেয়ে বেশি আপনি মেশিন লার্নিং বললে যে ধরনের টাস্কগুলোর এক্সাম্পল শুরুতেই আপনি পাবেন বেশিরভাগই সুপারভাইজ লার্নিং এর এক্সাম্পল। যেমন ধরেন আমি আগের লেকচারে স্প্যাম ডিটেকশনের কথা বলেছিলাম, আমি ওখানে হাউস প্রাইস যে প্রেডিক্ট করার যে টাস্কটা সেটা দেখিয়েছিলাম, আমি সেখানে ফ্যাক্টোরিয়াল বের করার একটা এক্সাম্পল দিয়েছিলাম, যদিও সেটা আসলে মেশিন লার্নিং দিয়ে না করাই ভালো। বাট এরকম যত অ্যাপ্লিকেশন দেখবেন মোস্টলি দেখা যাবে সেগুলো আসলে সুপারভাইজ লার্নিং এর পর্যায়ে পড়ে। কোনগুলো পড়ে না সেগুলো আমরা দেখেছি, বাট মোস্টলি এই পর্যায়ে পড়ে আসলে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনস অনেক বেশি ডাইভার্স। তো সুপারভাইজ লার্নিং কে যদি আমরা একটা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে সেই ডায়াগ্রাম। অবভিয়াসলি আমার কাছে লেবেলড ডেটা থাকবে, মানে ডেটাটাও থাকবে, আমার ডেটার শেপ বা হোয়াট এভার ইট ইজ এটা থাকবে, এবং সাথে লেবেলগুলো কি কি, কোনটা আসলে কি টাইপের ডেটা সেটাও আমার কাছে থাকবে। এবার আমি ওই মানে আমার ইনপুটটা এবং আমার যে লেবেলটা দুইটাকে নিয়েই আমি ট্রেনিং করব। প্রথমে ইনপুটটা নিয়ে একটা প্রেডিকশন বানাবো, এরপর সেই প্রেডিকশনের যে আউটপুটটা মানে এখানে যে ওয়াইটা আসবে সেই প্রেডিকশনকে কম্পেয়ার করবো এই লেভেল টি এর সাথে, এরপর সেটার উপর বেস করে একটা পারফরমেন্স পাবো। এই পারফরমেন্সটাকে ইনক্রিজ করার জন্য মডেলের যে প্যারামিটারগুলা এফ অফ এক্স সমান যদি আমরা সাম থিটা ওয়ান এক্স প্লাস থিটা নট এরকম ধরি, বা আরও অনেক ইয়ে ফিচার থাকতে পারে, সেই প্যারামিটারগুলোকে কিভাবে চেঞ্জ করলে আমার প্রেডিকশনটা আরও বেটার হবে। এফ অফ এক্স মানে কিন্তু ওয়াই, ঠিক আছে, এটা ওয়াইটা আরও বেটার হবে, ওয়াইটা আরও কাছাকাছি হবে টি এর আমার অরিজিনাল লেভেলের, সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, এবং এই যে ফাইনালি আমরা আসলে এই যে মানে ওয়াইটা আমি বের করলাম, আমি টি এর সাথে কম্পেয়ার করব না, সেই টিটা কিন্তু এখান থেকে আসছে, কম্পেয়ারটা করা যায় ওয়াই এর সাথে টিকে, এখান থেকে আমরা ইভেন্চুয়ালি মডেলটা লার্ন করবো। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং প্রসেস। তো একটা সুপারভাইজ লার্নিং সেট আপ কীরকম হয় আসলে মোটামুটি আপনারা বুঝতে পারছেন। ফার্স্টলি আমার যে ডেটা সেটের কথা আমি বলেছিলাম, ডেটা সেটের দুইটা পার্ট তো আছেই। ঠিক আছে, একটা ইনপুট এক্স থাকবে, একাধিক ইনপুট থাকতে পারে। ঠিক আছে, আর অবশ্যই একটা আউটপুট টিও আমার কাছে থাকবে। ঠিক আছে, বা টার্গেটও বলে এটাকে। তো ইনপুট এক্স থাকবে এবং টার্গেট টি থাকবে। ঠিক আছে, ইনপুটটাকে আবার বেসিক্যালি মানে ফিচার্সও বলা হয় অনেক সময় কোভ্যারিয়েটসও বলা হয়। আর আউটপুটকে রেসপন্স, আউটকাম, আউটপুট মানে টার্গেট, লেবেল অনেক কিছুই বলা হয়। ঠিক আছে, তো আমার অবজেক্টিভটা হচ্ছে এটা ভালো করে বুঝতে হবে যে এক্সকে এমনভাবে আমি টার্গেটের মানে টার্গেটে ম্যাপ করব, মানে এমনভাবে আমি এই একটা ফাংশনের মাধ্যমে এক্স থেকে সাম ভ্যালু ওয়াই আনার চেষ্টা করব, যেটা এই টার্গেটের যতটা কাছাকাছি সম্ভব পসিবল হয়। সেটা এখানে বলা হয়েছে যে টি যাতে আমার প্রেডিকশনের মানে আমার প্রেডিকশনটা যাতে আমার অরিজিনাল যে টার্গেটটা ডেটা সেটে ছিল, এই যে এগুলো,
সেটার যতটুকু কাছাকাছি সম্ভব হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওয়াই হচ্ছে বেসিক্যালি ওই ফাংশন অফ এক্স, এখানে মানে আউটপুটটা ইনপুটের একটা ফাংশন হবে। আমরা পরে দেখব এই ফাংশনটা সরাসরি মানে ফিচারগুলো থেকে আমরা আউটপুট পেতে পারি, আবার এটা একটা হায়ারার্কিক্যাল অ্যাপ্রোচও হতে পারে যেটা ডিপ লার্নিংয়ে দেখা যায়, বাট সেটা পরের কথা। ঠিক আছে, তো অবজেক্টিভ হচ্ছে আমার এমন একটা ফাংশন লার্ন করা যেটা এমনভাবে ফাংশনের যে এন্ড ভ্যালুটা ওয়াই যেটা প্রেডিক্ট করবে সেটা যাতে আমার অরিজিনাল যে টার্গেট সেটার যতটা সম্ভব কাছাকাছি হয়। বুঝতেই পারছেন আনসুপারভাইজ লার্নিং সেটআপে কিন্তু এই টিটাই নাই, সো টি এর কাছাকাছি কিছু লার্ন করার ব্যাপারটাই আর থাকে না। তো সেখানে আমাদের আসলে অবজেক্টিভটা একটু ভিন্নভাবে ডিফাইন করতে হবে, সেটা আমরা পরে হয়তো কখনো দেখব। ঠিক আছে, আচ্ছা, তো আমি জেনারেল অ্যাপ্রোচটা বলি। এটা শুধু মানে লিনিয়ার রিগ্রেশন না বা সুপারভাইজ লার্নিং না, আর মোটামুটি বেশিরভাগ মেশিন লার্নিং টাস্কের ক্ষেত্রে, মেশিন লার্নিং প্রজেক্টে, মেশিন লার্নিং এ আসলে মেশিন লার্নিং যে কোনো কেসেই আমরা আসলে এই অ্যাপ্রোচটা এর কাছাকাছি কিছু ফলো করি। তো ফার্স্ট যে জিনিসটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে একটা মডেল চুজ করতে হবে। ঠিক আছে, ওই যে বললাম বেসিক্যালি এক্স আছে, এক্স থেকে আমি একটা আউটপুট জেনারেট করব ওয়াই। ঠিক আছে, এই ওয়াই হচ্ছে বেসিক্যালি ফাংশন অফ এক্স। এখন এক্স এর ফাংশন যে আমি লার্ন করছি সেই ফাংশন তো আসলে অসীম রকমের হতে পারে। একটা লিনিয়ার ফাংশন হতে পারে, কোয়াড্রেটিক ফাংশন হতে পারে, সেটা হায়ারার্কিক্যাল ফাংশন হতে পারে, হাজার হাজার ভ্যারিয়েশন হতে পারে, এটার কোনো সীমা পরিসীমা নেই আসলে। তো মডেলগুলো আসলে যেটা করে এটা একটা স্ট্রাকচার দিয়ে দেয়, একটা সেট স্ট্রাকচার দিয়ে দেয়। যেমন আমি আপনাদেরকে যেটার কথা বলেছিলাম বা আজকে যেটা একটু পরে আমরা দেখব লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এরকম একটা সেট স্ট্রাকচার দিয়ে দিবে। ওই স্ট্রাকচারের কিছু অংশ থাকে চেঞ্জ করা যায় না, আর কিছু প্যারামিটার থেকে যেগুলোকে চেঞ্জ করা যায় ওই প্যারামিটারগুলোকে আমরা অপটিমাইজ করার চেষ্টা করব। তো ফার্স্টলি আমাদেরকে একটা মডেল চুজ করতে হবে। সেকেন্ডলি আমাদেরকে একটা লস ফাংশন চুজ করতে হবে যাতে আমার এই যে প্রেডিকশনটা আমি করব এটাকে আমার টার্গেট টি এর সাথে কম্পেয়ার করে আমি যাতে বুঝতে পারি যে আমার যে ডেটাটাকে ফিট করছি ফাংশন অফ এক্স দিয়ে অরিজিনাল লেভেলের সাথে, এই ফিটটা আসলে কত ভালো বা কত খারাপ। ঠিক আছে, লসটা যত বেশি তত খারাপ ফিট, এবং তত বেশি আমাকে আরও অপটিমাইজ করতে হবে মডেলটাকে বা প্যারামিটারগুলোকে। ঠিক আছে, থার্ড একটা কাজ আমাদেরকে খুব কমনলি করতে হয় সেটা হচ্ছে রেগুলারাইজার ইউজ করা, যে কোনো টাইপের রেগুলারাইজেশন টেকনিক ইউজ করা। এটাতে আমরা আসলে বেশ লেকচারের বেশ পরের দিকে যাব, আমরা নেক্সট লেকচারে আসলে এটা কভার করব রেগুলারাইজেশন আসলে কি। বাট রেগুলারাইজেশনের যে মেইন কাজটা সেটা হচ্ছে লস ফাংশনে কিছু পেনাল্টি অ্যাড করে। পেনাল্টি মানে সামহাউ লস ফাংশনে যে প্যারামিটারগুলো থাকে থিটা ওয়ান, থিটা নট, এগুলো থিটার উপর একটা পেনাল্টি অ্যাড করে যে এগুলোর ভ্যালু যত বেশি হবে লসের পরিমাণও কিছুটা বাড়বে। ঠিক আছে, কমনলি রেগুলারাইজারগুলো এই কাজটা করে। এর বাইরেও রেগুলারাইজেশন টেকনিক আছে যেমন ড্রপ আউট, বাট এরকম কিছু একটা করে। তো ওই রেগুলারাইজারটা আমরা ইউজ করি যাতে ওই যে বললাম ট্রেনিং ডেটার উপর যাতে ফিট অতিরিক্ত না হয়ে যায়, যেটা আনসিন ডেটায় গিয়ে আর ভালো কাজ না করে, ওভারফিটিং যাতে না হয় ওই জন্য করি। যাই হোক, এই পোর্শনটা আমরা পরে আরও ভালো করে দেখব। অ্যান্ড ফাইনালি এই মডেলটাকে ওই যে এই লস, এমন একটা মডেল আমি ফিট করার চেষ্টা করব যেটা লস ফাংশনটাকে মিনিমাইজ করে। কারণ অবভিয়াসলি মডেল যখন চুজ করছি তখনও এটা চিন্তা করতে হবে যে কোন টাইপের মডেল এখানে ভালো কাজ করবে। এরপরে আবার ইনিশিয়ালি আমি তো একটা প্যারামিটার ধরে নিব, তারপরে আমাকে সাম কাইন্ড অফ অপটিমাইজেশন অ্যালগোরিদম ইউজ করে আমাকে হচ্ছে ওই পার্টিকুলার মডেলেরই যে প্যারামিটারগুলো সেগুলোকে আরও আপডেট করতে হবে, আরও বেটার করতে হবে, যাতে আমরা হচ্ছে ওই লস ফাংশনের যে ভ্যালুটা, এটার যে ভ্যালুটা সেটাকে মিনিমাইজ করতে পারি। ঠিক আছে, কমাতে পারি। তো সেটার জন্য আমাদের একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম লাগবে। তাহলে জেনারেল অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে মডেল চুজ করা, তারপরে একটা লস ফাংশন ডিফাইন করা বেসড অন আসলে কী টাইপের টাস্ক হচ্ছে, তারপরে একটা রেগুলারাইজারও চুজ করা, এগেইন কী টাইপের টাস্ক হচ্ছে কোনটা বেস্ট হয় সেগুলো চিন্তা করতে হবে, অ্যান্ড ফাইনালি একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম ইউজ করা যাতে আমার লস ফাংশনটা মিনিমাইজ হয় ওভার টাইম। ঠিক আছে, যত আমি লার্ন করব তত। তো এটা হচ্ছে হোল সেটআপটা আর কি। তো সুপারভাইজ লার্নিং আসলে একাধিক টাইপের হয় এবং কোর দুইটা টাইপ আছে। এক হচ্ছে রিগ্রেশন, তো রিগ্রেশন আর আরেক দুই হচ্ছে ক্লাসিফিকেশন। আমি যদি একসাথে দেখাই তাহলে পার্থক্যটা ভালো বোঝা যাবে। রিগ্রেশন হচ্ছে যেখানে আপনি যে জিনিসটা প্রেডিক্ট করতে চাচ্ছেন, যে টার্গেট ভ্যালুটা বা প্রেডিকশনটা, সেই ভ্যালুটা যে কোনো রেঞ্জে হতে পারে, ধরেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, বা ধরেন জিরো থেকে ইনফিনিটিও হতে পারে। বাট এর মাঝখানে যে রেঞ্জটা মানে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত কি কি ভ্যালু থাকতে পারে চিন্তা করেন। 1 থাকতে পারে, 5 থাকতে পারে,
10 থাকতে পারে, এরকম অনেক অনেক নাম্বার থাকতে পারে, আবার 0.001ও থাকতে পারে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে এখানে আসলে পসিবিলিটির যে সংখ্যা সেটা কিন্তু আনলিমিটেড। তো এই ধরনের কেসকে মানে কি প্রেডিক্ট করছি সেটা একটা রেঞ্জ দিয়ে আমি ডিফাইন করতে পারবো হয়তো, বাট একদম সুস্পষ্ট কিছু নাম্বার দিয়ে আমি সুস্পষ্ট কিছু ক্যাটাগরি দিয়ে ডিফাইন করতে পারবো না। এইরকম কেস হলে সেটাকে আমরা আসলে বলি রিগ্রেশন, যেখানে আমার যে গোলটা, আমি যে জিনিসটা প্রেডিক্ট করার চেষ্টা করছি সেটা একটা কন্টিনিউয়াস ভ্যালু। ঠিক আছে, ইনপুট ডেটার উপর বেস করে আমি একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করার চেষ্টা করছি। এক্সাম্পল দিই, আমরা আগের দিন হাউস প্রাইস প্রেডিক্ট করছিলাম। তো হাউস প্রাইস তো আসলে $300 হতে পারে, $300 মিলিয়ন হতে, বা $300,000 হতে পারে, আবার 301,000 হতে পারে, মাঝামাঝি যে কোনো কিছু হতে পারে, বা আরও বেশি আরও কম যে কোনো কিছু হতে পারে। তো এখানে আসলে সুস্পষ্ট ক্যাটাগরি করে দেওয়া সম্ভব না। সো এটা একটা রিগ্রেশন টাস্ক ছিল। এরপর আপনি স্টক মার্কেটের কোনো একটা ফোরকাস্টিং করছেন, কোনো একটা স্টকের প্রাইস আপনি প্রেডিক্ট করার চেষ্টা করছেন। এগেইন সেই প্রাইস যে কোনো কিছু হতে পারে, কিন্তু 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিট নাম্বার অফ পসিবিলিটিস আছে। হয়তো ইনফিনিটি লেভেলে যাবে না, হয়তো অতিরিক্ত দাম হবে না একটা স্টকের, বাট স্টিল রিজিয়নটা মানে এটা একটা আপনি একটা রেঞ্জ দিয়ে এটাকে ডিফাইন করতে পারবেন, বাট সুস্পষ্ট কোনো ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন না। ঠিক আছে, তো এগেইন ওই তো এই ধরনের ব্যাপারগুলো যেখানে একটা কন্টিনিউয়াস ভ্যালু আউটপুট হিসেবে আমরা ইয়ে করছি সেটাকে আমরা রিগ্রেশন বলছি। দেন আসে হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনেরটা হচ্ছে আবার এখানে আপনি যা প্রেডিক্ট করছেন সেটা এরকম কন্টিনিউয়াস ভ্যালু না, সেটা কোনো একটা পার্টিকুলার ক্লাস। যেমন এটা আইদার স্প্যাম হবে নয়তো নট স্প্যাম হবে। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন এটা কিন্তু মানে কন্টিনিউয়াস কোনো ভ্যালু না, যে কোনো টাইপের ভ্যালু আসতে পারে সেটা না। আমার পসিবিলিটি আছে দুইটা, আইদার স্প্যাম, এটাকে হয়তো আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, নট স্প্যামকে আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। এটাকে বলে ক্যাটাগরি। বা ধরেন আমার ডিজিজ ডায়াগনোসিস করছেন, আপনার ধরেন কোনো একটা এমআরআই স্ক্যান থেকে বা যে কোনো টাইপের মেডিকেল ইমেজ থেকে আপনি টিউমারের ইমেজ, টিউমার থাকতেও পারে নাও থাকতে পারে, আপনি 3টা ক্লাসে ভাগ করতে পারেন। একটা হচ্ছে এখানে নর্মাল, এখানে আসলে কোনো টিউমার নাই। একটা হতে পারে বিনাইন টিউমার, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট। ঠিক আছে, এখানে বিনাইন আর ম্যালিগন্যান্টের একটা হলো ক্যান্সারাস এবং আরেকটা নন ক্যান্সারাস টিউমার। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু আমার পসিবল আউটপুটের সংখ্যা 3টা ক্লাস। ঠিক আছে, এর বাইরে কিন্তু আউটপুট আর কিছু হতেই পারে না, সম্ভাবনাই এই 3টা। সো এই ধরনের কেস যেখানে আসলে অলরেডি কিছু প্রিডিফাইন্ড ক্লাস বা লেভেল থাকে এবং সেগুলার যে কোনো একটাকেই প্রেডিক্ট করবো আমি ফাইনালি গিয়ে, সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকে, সেই ধরনের কাজকে আমরা ক্লাসিফিকেশন বলি। যেমন ধরেন ওই যে স্প্যাম ক্লাসিফিকেশনটা, ইমেইল ফিল্টার করে স্প্যাম নাকি স্প্যাম না সেটা বের করা। এরপর ডিজিজ ডায়াগনোসিস, ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস এরকম। এরপর ধরেন ইমেজ রেকগনিশন, আপনি ধরেন হ্যান্ড রিটেন ডিজিট রেকগনাইজ করছেন। তো ডিজিট তো কি কি হতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টাই তো পসিবিলিটি, তো 10টা ক্লাস আছে। এই ধরনের কাজগুলোকে আমরা ক্লাসিফিকেশন বলি। ঠিক আছে, তো এইটা মেজর দুইটা টাইপ, রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। তো এখানেও একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। রিগ্রেশন কি করে, কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করে, আর ক্লাসিফিকেশন ডিসক্রিট যে প্রিডিফাইন্ড দুই একটা ক্লাস থাকে সেগুলোর মধ্যে একটাকে ডিফাইন করে। চিন্তা করেন আপনি আজকের যে টেম্পারেচার সেটা প্রেডিক্ট করার চেষ্টা করছেন। এখন যদি আপনি এক্স্যাক্ট টেম্পারেচারটা প্রেডিক্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এই রেঞ্জের মধ্যে যে কোনো কিছু প্রেডিক্ট করতে পারেন। 84 ডিগ্রি হতে পারে, 85.61 ডিগ্রি হতে পারে, এরকম যে কোনো ভ্যালু হতে পারে। তো এটাকে আপনি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবেন না। তো আপনি যদি টেম্পারেচারটা প্রেডিক্ট করার চেষ্টা করেন সেটা রিগ্রেশন টাস্ক হবে। বাট ধরেন আপনি এরকম আরবিটারি নাম্বার প্রেডিক্ট না করে জাস্ট একটা পার্টিকুলার থ্রেশহোল্ড ইউজ করলেন যে 60 ডিগ্রির উপরে হলে আমি সেটাকে হট বলবো আর নিচে হলে সেটাকে কোল্ড বলবো। তাহলে ক্যাটাগরি হয়ে গেল দুইটা, কোল্ডকে আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, হটকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রেডিক্ট করবো, তাহলে কিন্তু প্রিডিফাইন্ড ক্লাস আছে দুইটা, আউটপুট এই দুইটার মধ্যে একটাই হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে ক্লাসিফিকেশন টাস্ক। হোপফুলি রিগ্রেশন এবং ক্লাসিফিকেশনের পার্থক্যটা বুঝেছেন। তো আমরা এবার আসি সুপারভাইজ লার্নিং এর অ্যালগোরিদমসে। অ্যালগোরিদমে যাওয়ার আগে একটা জিনিস, সুপারভাইজ লার্নিং এর কিছু বেসিক কোয়েশ্চেন্স আছে। ঠিক আছে, আপনার কাছে একটা ডেটা সেট আছে যেখানে কিছু ইনপুট আছে এবং কিছু আউটপুট আছে। ঠিক আছে, লেবেলস আছে। তো আমার অবজেক্টিভ হচ্ছে এমনভাবে একটা এইচ ম্যাপিং অফ এক্স টু টি
বেসিক্যালি এই এইচ অফ এক্স কেই আমরা ফাংশন অফ এক্সও বলতে পারি। এখানে দেখেন এফ অফ এক্স পড়েছি এতক্ষণ, এখন এটাকে এইচ অফ এক্স বলছি। এইচ কথাটা আমরা ইউজ করছি কারণ এটাকে বলা হয় হাইপোথেসিস, এই কারণে এইচটা নিয়ে আসলাম আর কি। তো হোয়াট এভার, আমার হচ্ছে এমনভাবে একটা ফাংশন লার্ন করতে হবে যাতে এই ফাংশনটা এমন একটা ভ্যালু প্রেডিক্ট করে যেটা অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু টি হয়, ঠিক আছে, বেসড অন দা যে ডেটা সেটটা আমার আছে, ডেটা সেটটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেখানে কিন্তু লেভেলও আছে ইনপুটও আছে, এই কারণেই এটা সুপারভাইজ লার্নিং। তো কিছু কি কোয়েশ্চেন আছে, আপনি এরকম একটা ডেটা সেট পেলেন, একটা টাস্ক পেলেন যে হ্যাঁ আমার এই ডেটা সেটটা আছে, এই ইমেল আছে যেগুলো স্প্যাম, এই ইমেল আছে যেগুলো স্প্যাম না। তো এই ধরনের কেসে আমার আমার এখন একটা মেশিন লার্নিং মডেল বানাতে হবে যেটা হচ্ছে স্প্যাম বা নট স্প্যামের যে ক্লাসিফিকেশন সেটা ঠিকভাবে করবে। বা আমার বেডরুমের সংখ্যা আছে এবং আমার যে বাসাটা সেই ফ্ল্যাটের আসলে এরিয়াটা আছে, সেখান থেকে আমার প্রেডিক্ট করতে হবে যে ফ্ল্যাটের প্রাইসটা কেমন হবে। তো সেটার জন্য একটা মেশিন লার্নিং আমার অ্যালগরিদম ইউজ করতে হবে। তো সেটার জন্য আমাদের কিছু কি কোয়েশ্চেন আছে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এই যে এইচটা আমরা হাইপোথেসিসটা আমরা দিব, সেই হাইপোথেসিসের কিন্তু দুইটা অংশ, ঠিক আছে। একটা হচ্ছে হাইপোথেসিস স্পেস, যেটা আমার বেসিক্যালি ফাংশনের যে জেনারেল ফর্মুলাটা, যেমন ধরেন আপনারা একটু পরেই দেখবেন লিনিয়ার রিগ্রেশনে আমরা এরকম থিটা আই এক্স আই সামেশন অফ থিটা আই এক্স আই এরকম একটা ফর্ম আমরা ইউজ করব, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এই ফর্মুলার ভিতরে থেকে থিটাটাকে আমরা ভ্যারি করতে পারবো, সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো, বাট এটা হচ্ছে জেনারেল যে হাইপোথেসিস স্পেসটা সেটা। তো এটা তো জাস্ট একটা এক্সাম্পল লিনিয়ার রিগ্রেশন। তো ফার্স্ট কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে আমি কোন হাইপোথেসিস স্পেসটা চুজ করব, বা আরও স্পেসিফিক্যালি বললে বেসিক্যালি আপনার ফিচারগুলো, মানে এক্স ফিচার আছে না, সেই এক্সের সাথে আমার যে লেবেলগুলো সেগুলোর তো একটা রিলেশনশিপ আমাকে বের করতে হবে, তাই না। তো ওই রিলেশনশিপটা আমাকে প্রথমে ডেটাটা অবজার্ভ করে, এটা টাইপটা অবজার্ভ করে আমার আসলে একটা হাইপোথেসিস স্পেস, বা আরও স্পেসিফিক্যালি বললে একটা অ্যালগোরিদম চুজ করতে হবে বা একটা মডেল চুজ করতে হবে যেটা এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটাকে মানে প্রপারলি আসলে ডিফাইন করতে পারে, ঠিক আছে। তো সাথে আমার এটাও দেখতে হবে যে আমার যে টাস্কটা আছে সেটা কতটুকু কমপ্লেক্স। দেখা যায় যত বেশি কমপ্লেক্স হয় তত বেশি কমপ্লেক্স মডেল আমাদেরকে ইউজ করতে হয়। যেমন লিনিয়ার রিগ্রেশন বেশ সিম্পল একটা মডেল, বাট আমার যদি টাস্কটা খুব কমপ্লিট হয়, মানে কমপ্লেক্স হয়, তখন হয়তো আমরা ডিগ্রি অফ ফিটটা সেটা একটু বাড়াবো। আমরা জাস্ট লিনিয়ারলি না করে সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ বা থার্ড ডিগ্রি বা আরও হায়ার ডিগ্রি রিলেশনশিপ আমরা আমাদের প্রয়োজন হবে টু প্রপারলি ফিট দ্য মডেল। হ্যাঁ, তো ওই জিনিসটা কমপ্লেক্সিটিটা কেমন সেটার উপর বেস করে আমাকে আসলে মডেলের মানে টাস্কের কমপ্লেক্সিটির উপর বেস করে মডেলের কমপ্লেক্সিটিটাও ঠিক করতে হবে, যেটাকে ডিগ্রি অফ ফিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে। এরপর ট্রেড অফের একটা ব্যাপার আছে। ধরেন ওই যে আমি যেটা বললাম, সিম্পলার টাস্কের জন্য আমি সিম্পলার মডেল ইউজ করব, আর মডেলটা যদি মানে টাস্কটা যদি ইয়ে হয় কমপ্লেক্স হয়, মডেলও কমপ্লেক্স ইউজ করব। বাট মডেল যদি কমপ্লেক্স হয়ে যায় তখন মাথায় রাখবেন মডেলটার কিন্তু অ্যাবিলিটি এত বেশি বেড়ে যায় যে সে ট্রেনিং ডেটাকে অতিরিক্ত মানে অ্যাকুরেটলি ফিট করার চেষ্টা করে। ট্রেনিং ডেটার মধ্যে নয়েজ থাকলে সেটাকেও লার্ন করার চেষ্টা করে, সেটাকেও শেখার চেষ্টা করে, যেটা কিন্তু আবার আনসিন ডেটায় কিন্তু এই নয়েজটা নাও থাকতে পারে, কমপ্লিটলি আরবিটারি। সো আনসিন ডেটায় তখন আর ভালো পারফর্ম করবে না। তো ওই জিনিসটা যাতে না হয়, ওভারফিটিং যাতে না হয়, সেজন্য একটা রেগুলারাইজিং বা কাউন্টার ওভারফিটিং টেকনিক আমাকে ইউজ করতে হবে। রেগুলারাইজেশন একটা হতে পারে, পরে দেখবেন, বা আরও কিছু টেকনিক আছে ওভারফিটিং কাউন্টার করার, সেগুলো আমাদের দেখতে হবে। দেন আমরা তো মডেল বা হাইপোথেসিস স্পেস যেটাই বলেন সেটা চুজ করে ফেললাম। আমরা হয়তো একটা রেগুলারাইজারও চুজ করলাম। কমপ্লেক্সিটির পাশাপাশি আমার একটা জেনারেল যে প্যাটার্নটা সেটাই ক্যাচ করে, নয়েজ যাতে ক্যাচ না করে সেটাও আমরা করলাম। এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা করতে হবে সেটা হচ্ছে এই মডেলটাকে আমি কিভাবে ভালোভাবে অপটিমাইজ করব, এই মডেলটার বেস্ট আউটপুটটা আমরা কিভাবে বের করব। তো সেটার জন্য আমাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা কস্ট ফাংশন সিলেক্ট করতে হবে টাস্কের উপর বেস করে, এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করবে যেটা একদম প্রপারলি আমাকে আসলে ট্রেনিংটা করে প্যারামিটারগুলোকে একদম প্রপার ভ্যালুতে নিয়ে যাবে। এবং সেটার জন্য আমাদেরকে আবার মডেলগুলোতে প্যারামিটার হচ্ছে থিটা, প্যারামিটার ছাড়াও কিছু হাইপার প্যারামিটার থাকে। হাইপার প্যারামিটার হচ্ছে পরে দেখবেন মডেলের মধ্যে যে জিনিসটা ট্রেন হওয়ার মাধ্যমে অ্যাডজাস্ট হয়, সেগুলো ছাড়াও এমন কিছু প্যারামিটার থাকে যেগুলো আসলে ম্যানুয়ালি আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন ধরেন এই যে ডিগ্রি অফ ফিট 2 নাকি 3,
ঠিক আছে, এরপরে এই যে রেগুলারাইজেশনের কথা বললাম, সেই রেগুলারাইজেশনের স্ট্রেংথ কতটুকু হবে সেটা কিন্তু মডেল নিজে নিজে লার্ন করবে না, সেটা আপনাকে সেট করতে হবে। এই ধরনের জিনিসগুলোকে হাইপার প্যারামিটার বলে। তো ওই হাইপার প্যারামিটারগুলোকেও টিউন করতে হবে টু ফাইন্ড এ গুড হাইপোথেসিস। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমাদেরকে আসলে বুঝতে হবে, আমরা এটা তো করলাম, অপটিমাইজ করলাম হাইপার প্যারামিটার টিউন করে, কস্ট ফাংশন ইউজ করে, অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করে। ফাইনালি আমাদের মডেলটা ট্রেন হলো। এবার আমরা জানতে চাবো যে আমাদের যে হাইপোথেসিসটা, আমাদের যে ফাংশনটা লার্ন করলাম, সেই ফাংশনটা ভালো কাজ করে কিনা। তো সেটার জন্য আমাদেরকে একটা সুইটেবল ইভ্যালুয়েশন মেট্রিক ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা হয়তো কিছু এক্সাম্পল দেখে যে হ্যাঁ এই ইমেজটা ভালোভাবে ক্লাসিফাই করেছে, এটা করতে পারিনি, এটা দেখে কিছুটা বুঝতে পারি, বাট এগুলো সবসময় আমার একটা নিউমেরিক্যাল একটা এক্সপ্রেশন লাগবে, নিউমেরিক্যাল একটা রিপ্রেজেন্টেশন লাগবে যে এই ভ্যালুটা অ্যাকুরেসি 90% বা এরর হচ্ছে এখানে 10, এই টাইপের একটা নিউমেরিক্যাল আমার রিপ্রেজেন্টেশন লাগবে, যেটা আসলে আমার মডেলটা ভালো নাকি খারাপ সেইটার একটা আইডিয়া আমাকে দেয়। ঠিক আছে, আর অবশ্যই আমরা আনসিন ডেটায় মডেলটাকে টেস্ট করব, যেই ডেটা ইউজ করে ট্রেন করা হয় নাই, এটা মাথায় অবশ্যই রাখবেন এই জিনিসটা। তো এই হচ্ছে বেসিক কোয়েশ্চেন্স এবং কিভাবে আমরা কোর আইডিয়াটা কি আসলে। তো একটা সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম আসলে বেসিক্যালি মডেলটা আসলে কি, সাধারণত আমরা এমএল অ্যালগোরিদম বলতে মডেলটাকেই বুঝি, অপটিমাইজিং অ্যালগোরিদম না বা কস্ট ফাংশন না, আমরা মডেলটা মানে একদম শুরুতে যে আমি রিলেশনশিপটা অ্যাজিউম করেছি ফাংশন অফ এক্স এর সাথে ওয়াই এর যে রিলেশনশিপটা আমরা ওয়াই বা প্রেডিকশন বা টার্গেট যেটাই বলেন না কেন, সেটা যে রিলেশনশিপটা আমরা অ্যাজিউম করেছি যে এটা হয়তো লিনিয়ার রিগ্রেশনের জন্যই ভালো, এখানে রিলেশনশিপটা এরকম সিম্পল হতে পারে, অথবা এটা হয়তো আমি নিউরাল নেটওয়ার্ক ইউজ করবো, অনেক কমপ্লেক্স একটা রিলেশনশিপ হতে পারে। এই যে রিলেশনশিপটা অ্যাজিউম করলাম সেটার উপর বেস করে আমি আসলে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন বানাবো। ঠিক আছে, যেটা ফাংশন অফ এক্স। ওই ফাংশনটা, ওই যে রিলেশনশিপটা, সেটার স্ট্রাকচারটা, এই রিলেশনশিপটাই ম্যাথমেটিক্যাল যে রিলেশনশিপটা, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। পরে আপনারা দেখবেন নিউরাল নেটওয়ার্ক বা এরকম কেসে আমরা আসলে বিভিন্ন ভিজুয়াল, বিভিন্ন গ্রাফিক দিয়েও রিপ্রেজেন্ট করি এগুলোকে, যেগুলোর ভেতরে ম্যাথমেটিক্যাল ইন্ট্রিকেসি থাকে। তো এই স্ট্রাকচারটা, এই ফাংশন অফ এক্স এর যে ফাংশন অফ এক্সটা কেমন, এই জিনিসটা, এই রিলেশনশিপটাই তো আসলে ফাংশন অফ এক্স এর সাথে ওয়াই এর রিলেশনশিপটা। ঠিক আছে, তো ওই এক্সকে কিভাবে আমি ম্যাপ করছি, এক্সকে কিভাবে ইউজ করে ওয়াইটা পাচ্ছি বা টার্গেটটা পাচ্ছি, সেইটাই আমার হচ্ছে একটা রিলেশনশিপ আমাকে ইনিশিয়ালি অ্যাজিউম করে নিতে হয়, একটা স্ট্রাকচার অ্যাজিউম করে নিতে হয়, সেটাই হচ্ছে আমার মডেল। তো এই রিলেশনশিপটা বিভিন্ন টাইপের আমাদের যে সুপারভাইজড অ্যালগরিদম বিভিন্নভাবে মডেল করে। ঠিক আছে, তো যেমন আমি যদি এক্সাম্পল দিই, লিনিয়ার রিগ্রেশন আজকে আমরা যেটা দেখব সেটা একটা মডেল, এবং এই মডেলটা অ্যাজিউম করে নেয় যে এখানে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর যে সম্পর্কটা সেটা লিনিয়ার, এক্স যদি আমি বাড়াই ওয়াইও মোটামুটি সিমিলার হারেই বাড়বে, এরকম একটা ব্যাপার। যদিও এখানে বায়াস টার্মটা, ওই লিনিয়ার রিলেশনশিপটা কোন ইকুয়েশন দিয়ে আমরা সাধারণত প্রকাশ করি, y = mx + c। ঠিক আছে, তো এখানে আসলে এই সিটা যদি অনেক বেশি হয় তখন এটা আসলে এত ইজিলি আপনি হয়তো ডিটারমিন করতে পারবেন না যে এক্স কতটুকু বাড়লে কতটুকু ওয়াই ইয়ে হবে, বাট ওই তো এরকম একটা রিলেশনশিপ আমার অ্যাজিউম করে লিনিয়ার রিগ্রেশনে, লিনিয়ার একটা রিলেশনশিপ। এরপরে আসে ডিসিশন ট্রি, যেখানে আসলে লিনিয়ার রিলেশনশিপ অ্যাজিউম করে না, রুল বেসড রিলেশনশিপ অ্যাজিউম করে, যে এখানে হয়তো কোনো একটা পার্টিকুলার ফিচার আছে যে ফ্ল্যাটের বেডরুমের সংখ্যা 2টার বেশি হলে আমার প্রাইসটা হচ্ছে $300 বেশি হয়, আর বেডরুমের সংখ্যা যদি 2 বা তার কম হয় $300 কম হয়, এভাবে একটা রুল সেট করলো। তারপর দেখলো এরিয়া যদি আমার দেখা যায় ওই 2 এর বেশি হলো, বেডরুম হলো 3টা ধরেন, তো 3টা হওয়ার পরে এরিয়া যদি দেখা যায় আমার 1000 স্কোয়ার ফিটের বেশি, তাহলে সেটা 400-এর উপরে চলে যায় প্রাইস, আর যদি কম হয় তাহলে হয়তো 400-এর নিচে থাকে। আরেকটা রুল পেলাম, সেকেন্ড একটা ব্রাঞ্চ আসলো। এরকম রুল বেসড একটা অ্যাজাম্পশন, নন লিনিয়ার এবং রুল বেসড একটা রিলেশনশিপ অ্যাজিউম করে ডিসিশন ট্রিজ। ঠিক আছে, ডিসিশন ট্রিজ আসলে এরকম ট্যাবুলার যে ডেটা আমরা দেখলাম না, সেই ট্যাবুলার ডেটাগুলোর জন্য আসলে খুবই ভালো কাজ করে ডিসিশন ট্রিজ। ডিসিশন ট্রিজ না, অ্যাকচুয়ালি ডিসিশন ট্রিজকে ইউজ করে আরও কিছু মডেল বানানো হয়েছে, র্যান্ডম ফরেস্ট, XGBoost, গ্রেডিয়েন্ট বুস্টিং, এরকম, সেগুলো খুবই ভালো কাজ করে। তো ওই ধরনের মডেলগুলোও হতে পারে। দেখেন অ্যাজাম্পশনটা কিন্তু ভিন্ন, রিলেশনশিপের অ্যাজাম্পশনটা ভিন্ন, তো দুইটা কিন্তু দুইভাবে ট্রেন হবে, দুইটার স্ট্রাকচার দুই রকম হবে এবং দুইটার পারফরমেন্সও দুই রকম হতে পারে। ঠিক আছে, দেন আসে নাইভ বায়াস, সেটা হচ্ছে প্রত্যেকটা ফিচারকে ইন্ডিপেন্ডেন্টলি, মানে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ধরে নেয় এবং মনে করে যে সবাই ইন্ডিপেন্ডেন্টলি আউটপুটের
ক্ষেত্রে কন্ট্রিবিউট করে। ঠিক আছে, তো জাস্ট যে প্রবাবিলিটির যে স্পেসটা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখে সেটা থেকে আসলে নাইভ বায়াস ইভেন্চুয়ালি আউটপুটটা প্রেডিক্ট করে, সেটা আরেক টাইপের রিলেশনশিপ অ্যাসাম্পশন। অ্যান্ড অবভিয়াসলি নিউরাল নেটওয়ার্ক, যেটাতে আমরা অনেক বেশি ফোকাস করবো এই কোর্স অ্যান্ড প্লে লিস্টে, সেটা হচ্ছে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক হচ্ছে খুবই কমপ্লেক্স, নন লিনিয়ার এবং কি ওয়ার্ডটা হায়ারার্কিক্যাল একটা রিলেশনশিপ, ফিচার্স মানে এক্স এবং লেভেলস মানে টি এর মধ্যে একটা খুবই কমপ্লেক্স নন লিনিয়ার হায়ারার্কিক্যাল রিলেশনশিপ অ্যাজিউম করে। হায়ারার্কিক্যাল বলতে কীরকম, এখানে এক্স থেকে সরাসরি আমি আসলে আউটপুটে যাই না, এক্স থেকে আমরা মধ্যবর্তী আরেকটা লেয়ার, আমরা ধরেন H1 প্রেডিক্ট করি, H1 থেকে আমরা আরেকটা জিনিস H2 প্রেডিক্ট করি, সেরপর সেই H2কে ইউজ করে আমরা ফাইনাল যে প্রেডিকশনটা আমাদের আসে ধরেন Y, সেটা আসে। ঠিক আছে, মানে সরাসরি এক্সকে ওয়াই এ ম্যাপ করি না, এক্স মধ্যবর্তী কিছু ইয়ে থাকে, মধ্যবর্তী কিছু আউটপুট থাকে বা ইনপুটও বলতে পারে। ঠিক আছে, তো এই যে একটার উপর একটা বসিয়ে স্ট্যাক করে করে একটা স্ট্রাকচার বানানো, সেইটাই নিউরাল নেটওয়ার্কস। পরে আমরা দেখবো এটা ইন ডিটেইল। তো খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ অ্যাজিউম করে নিয়েছে। ঠিক আছে, তো সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদমের এই ডিফারেন্ট অ্যাজাম্পশনস সেটা আসলে ভালো করে বুঝতে হবে, এবং আপনি যখন কোনো একটা মডেল সিলেক্ট করবেন তখন আপনাকেও ওই হিসাবে মডেল সিলেক্ট করতে হবে যে এখানে আসলে এই ডেটাটা দেখে কি মনে হচ্ছে যে এটা এখানে কীরকম কমপ্লেক্সিটি আছে, কি ধরনের মডেল এখানে ভালো কাজ করতে পারে, এটা আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো সুপারভাইজ লার্নিং এর অনেক রকম অ্যালগোরিদমস আছে, আমরা আগের লেকচারে আসলে এই জিনিসগুলো দেখেছিলাম। ওই যে বললাম লিনিয়ার মডেলস হতে পারে, রিগ্রেশন হলে লিনিয়ার রিগ্রেশন হতে পারে। লিনিয়ার রিগ্রেশনের একটা ভ্যারিয়েশন হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন, যেটা টেকনিক্যালি লিনিয়ার রিলেশনশিপ ম্যাপ করে না, বাট স্টিল লিনিয়ার রিগ্রেশনেরই বেসিক এখানে। রিজ আর লাসো রিগ্রেশনও বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশনেরই ভ্যারিয়েন্ট। ট্রি বেস মডেল যেটা আমি বললাম, ডিসিশন ট্রি হচ্ছে বেসিক, এবং সেটাকে ইউজ করে র্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, এই জিনিসগুলো করা হয়। র্যান্ডম ফরেস্টের নাম শুনেই বুঝতে পারছেন এখানে অনেকগুলো ডিসিশন ট্রি ইউজ হয়। ঠিক আছে, তো এরপর সাপোর্ট ভেক্টর মেশিন এক টাইপের সুপারভাইজ লার্নিং অ্যালগোরিদম আছে। প্রবাবিলিস্টিক মডেলস আছে, বায়াসিয়ান রিগ্রেশন, নাইভ বায়াস যেটা আমরা বললাম। ইনস্ট্যান্স বেসড মডেল আছে, কে নিয়ারেস্ট নেইবারস রিগ্রেশন, খুবই সিম্পল বাট স্টিল অনেক ক্ষেত্রে অনেক এফেক্টিভ একটা মডেল। অ্যান্ড অবভিয়াসলি নিউরাল নেটওয়ার্ক আছে, এবং টাস্কের উপর বেস করে ধরেন আমার ট্যাবুলার ডেটা হলে বা সিম্পল মানে অনেক অনেক ফিচার আছে এরকম কোনো ডেটা হলে, হাই ডিমেনশনাল ডেটা হলে এমএলপি ভালো কাজ করতে পারে। এরপর ইমেজ ডেটা বা ভিডিও ডেটা হলে সিএনএন ভালো কাজ করে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। সিকোয়েন্সিয়াল ডেটা, টেক্সট, এরপর অডিও সিগন্যাল, এই টাইপের কেসে দেখা যায় আরএনএন ভালো কাজ করে। অ্যান্ড ট্রান্সফর্মার্স তো আরও অনেক অনেক ইউজেজ আছে আসলে, সব ধরনের আনস্ট্রাকচার ডেটাতেই ইউজ হয়, ইমেজ বলেন, সিকোয়েন্স বলেন, এই জিনিসগুলো। ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও সেম জিনিসগুলাই। লিনিয়ার মডেল আছে যেটাকে আমরা লজিস্টিক রিগ্রেশন বলি, এরপর এলডিএ আছে, এরপর ওই তো ট্রি বেস মডেল এখানেও আছে, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এগুলো। এসভিএম এখানেও আছে, নাইভ বায়াস, প্রবাবিলিস্টিক মডেল, কেএনএন যেটা বললাম এটা এখানেও আছে, এবং এমএলপি, সিএনএন, ট্রান্সফর্মার, এগুলো ক্লাসিফিকেশনও প্রায় সিমিলার অ্যালগোরিদমগুলো আমরা ইউজ করতে পারি। শুধু আউটপুট লেয়ারে গিয়ে আসলে একটু চেঞ্জ হয় আর কি ক্লাসিফিকেশন আর রিগ্রেশনে। আনসাম্বল মেথডের কথাও আমি দেখিয়েছিলাম আগের ক্লাসেই, যে আগের যে লেকচার সেখানেই, যে এখানে বিভিন্ন টাইপের মাল্টিপল আসলে মডেলকে আপনি একসাথে কম্বাইন করে যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা আনসাম্বল মেথড বলি। ঠিক আছে, ব্যাগিং, বুস্টিং, স্ট্যাকিং, ভোটিং, বিভিন্ন টাইপ, বিভিন্নভাবে আমরা আসলে এই কম্বাইনটা বিভিন্নভাবে করতে পারি। ঠিক আছে, তো র্যান্ডম ফরেস্ট যেমন একটা বেসিক্যালি আনসাম্বল মেথডের পর্যায়েই পড়ে, এক্সজি বুস্টও আনসাম্বল মেথডের পর্যায়েই পড়ে। এটা বুস্টিং, ডিসিশন ট্রিকে বুস্ট করে করে একটা ডিসিশন ট্রিকেই বেটার করে করে এই কাজটা করা হয়। তো এরকম অনেক টাইপের অ্যালগোরিদম আছে। তো এবার আমরা আসি কোর যে জিনিসটা আমরা শেখার চেষ্টা করছিলাম শুরু থেকে, যে রিগ্রেশন। তো আজকে আমরা যে অ্যালগোরিদমটা দেখব সেটা বেসিক্যালি রিগ্রেশনের কাজে ইউজ করা হয়। রিগ্রেশন আমি তো আগেই বলেছি, দ্য টাইপ অফ সুপারভাইজ লার্নিং যেখানে কোনো কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু আমি প্রেডিক্ট করি। ঠিক আছে, স্পেসিফিক ক্যাটাগরি না, ওই যে ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং, ওয়েদার প্রেডিকশন, এরকম অনেক কেসে আমরা ইউজ করি। এবং একটা ইম্পর্টেন্ট কেস হচ্ছে এই যে ইভ্যালুয়েশন মেট্রিকগুলো বা ইভেন কস্ট ফাংশনগুলো, সেগুলো কিন্তু টাস্ক ওয়াইজ ভ্যারি করে। দেখবেন রিগ্রেশন নাকি ক্লাসিফিকেশন নাকি কোনো অন্য টাইপের কোনো কাজ, সেটার উপর বেস করে আমাকে আসলে ইভ্যালুয়েশন মেট্রিক সিলেক্ট করতে হয়। যেমন রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কমনলি মিন স্কোয়ার্ড এরর বা মিন অ্যাবসলিউট এরর, রুট মিন অ্যাবসলিউট এরর, এগুলো আমরা ইউজ করে থাকি। আর স্কোয়ার্ড ভ্যালু বলেও একটা আসলে
কমন ইভ্যালুয়েশন মেট্রিক আছে এই রিগ্রেশন টাস্কগুলোর জন্য। তো ইভ্যালুয়েশন মেট্রিকটা আসলে ডিপেন্ড করে মোস্টলি কি টাইপের টাস্ক, রিগ্রেশন নাকি ক্লাসিফিকেশন নাকি কি, তার উপর। ঠিক আছে, তো রিগ্রেশনের ওয়ার্কফ্লোটাও ওই কমন যে ওয়ার্কফ্লোটা সেটার মতোই অনেকটা। ডেটা সেটটাকে আপনি অ্যালগোরিদমে দিবেন, অ্যালগোরিদমটা ইনিশিয়ালি একটা ভ্যালু অ্যাজিউম করে নিয়ে হাইপোথেসিস দিবে, সেই অনুযায়ী প্রেডিকশন দিবে, প্রেডিকশনটাকে অ্যাকচুয়াল আউটপুটের সাথে, প্রেডিকশনটা এখানে ওয়াই, অ্যাকচুয়াল আউটপুট এখানে টি, এটার সাথে কম্পেয়ার করে সে লার্ন করা শুরু করবে। এক সময় সে একটা ফাইনাল একটা প্রেডিকশন, আপনি হয়তো ট্রেনিং থামিয়ে দিবেন, ফাইনাল একটা রিগ্রেশন লাইন সে প্রেডিক্ট করবে। ওয়ান ডিমেনশনাল দেখলে সেটা লাইন, আমরা দেখবো মাল্টিপল ডিমেনশনে গেলে এই জিনিসটাই আবার মানে প্লেন হয়ে যায় আর কি। তো এই হচ্ছে হোল প্রসেসটা। রিগ্রেশনের এক্সাম্পল যেটা বললাম, হিস্টোরিক্যাল ডেটা থেকে ধরেন আগে একটা পার্টিকুলার স্টকের প্রাইস কিভাবে ভ্যারি করেছিল বিভিন্ন সময়ে, বিভিন্ন সিজনে, বিভিন্ন ঘটনার কারণে, সেটার উপর বেস করে আমরা কিন্তু ফিউচারে স্টক প্রাইসটা কেমন হবে সেটা প্রেডিক্ট করতে পারি। এবং এটা আপনি কোনো একটা স্টকে ইনভেস্ট করবেন কিনা সেটার ক্ষেত্রে কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য এই যে টাস্কটা স্টক প্রাইস প্রেডিক্ট করে ফিউচারে কত হবে, সেটা কিন্তু একটা রিগ্রেশন এক্সাম্পল। কারণ স্টক প্রাইসটা তো আসলে যে কোনো ভ্যালু হতে পারে, কন্টিনিউয়াস, ওইটাই জিরো থেকে শুরু করে যে কোনো ভ্যালু হতে পারে। এখানে একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দেখতে পারেন। আপনাদের অনেকের স্মার্টফোনেই আপনারা আসলে দেখবেন যে আপনারা এইজ প্রেডিকশনের একটা ফিচার আছে। ঠিক আছে, তো এইজ কিভাবে আসলে ইমেজ থেকে আমরা কিভাবে এইজটা প্রেডিক্ট করি, ওই আপনি আসলে বিভিন্ন ইমেজ ফিড করেন মডেলকে, যে এই হচ্ছে ইমেজ, দেখো এই ইমেজের এই ফেসটা আছে, এই ফেসটায় যে মানুষের, সেই মানুষের এইজ হচ্ছে এত। মানে আপনি ট্রেনিং ইমেজটাও দিয়ে দিচ্ছেন যেটা হচ্ছে এক্স, ইমেজটা হচ্ছে আমার এখানে এক্স, আর আউটপুটটা এইজ যেটা আউটপুট মানে আপনি দিয়ে দিচ্ছেন এই লোকটার আসলে এইজ এত, সেটা হচ্ছে আমার ওয়াই বা টি বলতে পারেন টার্গেটটার। তো আমার মডেল আসলে একটা ওয়াই প্রেডিক্ট করবে যেটাকে টি এর যতটুকু কাছাকাছি সম্ভব আমি নিতে পারি ভালো। ঠিক আছে, তো সে আসলে ইভেনচুয়ালি আপনি মডেল, মেশিন লার্নিং মডেল ইউজ করলে দেখা যায় সে প্যাটার্নগুলো লার্ন করে যে কীরকম ফেস হলে আসলে কীরকম আমার ইয়েটা আসে, এইজটা কীরকম আসে, সেটা লার্ন করে হয়তো মোটামুটি অ্যাকুরেট একটা আউটপুট দেয়। যদিও আমরা যে স্মার্টফোনগুলো ইউজ করি ওখানে অনেক ক্ষেত্রেই খুবই ওয়াইল্ডলি রং প্রেডিকশনস আসে অনেক সময়, বাট স্টিল মানে এটা হয়তো অনেক ক্ষেত্রে ভালো কাজও করতে পারে। এই এক্সাম্পলটা, এই পার্টিকুলার এক্সাম্পলটা একটা অ্যাড থেকে নেওয়া, কোকাকোলার একটা অ্যাড। আই এম নট ইন এনি ওয়ে প্রমোটিং কোকাকোলা, অন্য সব ইস্যু ছাড়াও আসলে সফট ড্রিঙ্কস প্রমোট করা উচিত না, এটা আমি মনে করি, হোয়াট এভার। বাট এই জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া, এই যে কোকাকোলাটা আছে এখানে, এই খেয়াল করে দেখেন খুব ইন্টারেস্টিংলি এটার এইজ 100 দেখাচ্ছে। তো এটা কেন হলো আসলে? বেসিক্যালি যেটা করা হয়েছে, এটা একটা অ্যাড থেকে আসছে। ওই অ্যাডটা কোকাকোলার 100 বছর পূর্তিতে আসলে মানে ইয়ে করা হয়েছিল, এয়ার করা হয়েছিল। ঠিক আছে, তো কোকাকোলার 100 বছর পূর্তিতে এটাকে মানে বেসিক্যালি একটা ক্যাচি অ্যাড, বুঝতেই পারছেন। বাট আমার মডেল কেন এই 100টা প্রেডিক্ট করলো, মানে কোকাকোলার এই যে 100 সে কীভাবে বুঝলো? অ্যান্সারটা আসলে খুবই সিম্পল। আপনি ট্রেনিং সেটে যদি এরকম কোকাকোলার বোতলের ইমেজ দিয়ে দেন এবং লেবেল হিসাবে দেন 100 সেগুলোতে, তাহলে আসলে আপনার মডেল ইভেনচুয়ালি প্যাটার্ন লার্ন করেই ফেলবে যে এই জিনিসটা যেখানে যেই ইমেজে আছে, যেই জায়গায় আছে, সেটা আসলে 100 বছর বয়সী কোনো কিছুর ইমেজ। ঠিক আছে, এরপর সে ঠিকঠাক মতো সেটা প্রেডিক্ট করতে পারবে। খুবই সিম্পল টাস্ক, বাট একটা ক্যাচি আইডিয়া ছিল আর কি। ঠিক আছে, তো ওই তো এই যে এখানে দেখেন এইজ প্রেডিক্ট করছি না, 1 2 3 4 যে কোনো কিছুই তো হতে পারে। আপনারা হয়তো বলতে পারেন যে এখানে তো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকবে, এটা হয়তো 1 থেকে বা 0 থেকে আমার 120-এর মধ্যে থাকবে, এর বেশি তো মানুষ খুব একটা বাঁচে না। বাট স্টিল এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যালু। ঠিক আছে, এর মধ্যে যে কোনো কিছুই হতে পারে, আপনার সুস্পষ্ট ক্যাটাগরি নেই। হয়তো আউটপুট দেওয়ার সময় এটা রাউন্ড আপ করে 27 বলছে, বাট এখানে যে ভেতরে যে ইনপুট সেটা হয়তো 26.7 এরকম কিছু দিয়েছে। তো এটা আসলে প্রেডিকশনটা একটা এখানে একটা কন্টিনিউয়াস ভ্যালু। সো এটা একটা রিগ্রেশনের এক্সাম্পল। তো এই রিগ্রেশন টাস্কগুলো আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? অলরেডি দেখেছি অনেক রকম অ্যালগোরিদম আছে, অনেক রকম অ্যাপ্রোচ হতে পারে, বাট আমরা এই মুহূর্তে আমাদের প্রথম যে মেশিন লার্নিং অ্যালগোরিদমটা আজকে শেখা শুরু করব, সেটার নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, তো লিনিয়ার রিগ্রেশনের ব্যাপারে একটা জিনিস আসলে বলে রাখা উচিত। লিনিয়ার রিগ্রেশন আপনাদের মনে হতে পারে যে, বিশেষ করে আপনাদের মনে না হলেও আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন কারেন্ট ওয়ার্ল্ডের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে দেখলে লিনিয়ার রিগ্রেশন বেশ ওল্ড একটা মডেল,
এবং অতিরিক্ত বেশ খানিকটা সিম্পলিস্টিক একটা মডেল। হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন দিয়ে যে ধরনের টাস্ক আমরা পারফর্ম করি, খুব এখনকার এমএল টাস্কগুলোতে খুব কম সময়ে আপনি লিনিয়ার রিগ্রেশন ইউজ করে স্টেট অফ দ্য আর্ট রেজাল্ট পেতে দেখবেন। এর পরেও লিনিয়ার রিগ্রেশন কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এটার কোর কারণ দুইটা। ফার্স্টলি হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন সবচেয়ে সিম্পল মডেলগুলোর একটা, ঠিক আছে? লিনিয়ার রিগ্রেশনের যে আইডিয়াটা সেটাই একদম মেশিন লার্নিং এর একদম শুরুর দিকের আইডিয়ার মধ্যে পড়ে। তো এটা শিখলে আসলে আপনি যে বেসিক্স, মেশিন লার্নিং এর যে বেসিক্স সিম্পল একটা মেথড মডেল থেকে সেটা শেখা সহজ। এবং দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, পরের অনেক মেশিন লার্নিং অ্যালগোরিদমের যে বেসিস, যে ফাউন্ডেশন, সেটা আসলে লিনিয়ার রিগ্রেশন। আপনারা দেখবেন লিনিয়ার রিগ্রেশনে আমরা একটা লিনিয়ার ফাংশন লার্ন করি, ঠিক আছে? ওই যে এফএক্স বললাম, এফএক্সটা হচ্ছে ওই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম একটা লিনিয়ার ফাংশন লার্ন করে। তো সেই লিনিয়ার ফাংশনটা আবার পরে আপনারা দেখবেন নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে, ডিপ লার্নিংয়ের যে ইউজ হয় সেই নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছুর একদম ফাউন্ডেশনাল ব্লক হচ্ছে আমরা যে লিনিয়ার রিগ্রেশনে আমরা যে জিনিসটা শিখব, লিনিয়ার রিগ্রেশনে আমরা যে লিনিয়ার ফাংশনটা শিখব সেটা, এবং সেটা ইউজ হয় নিউরাল নেটওয়ার্কে। সেটার সাথে আবার লজিস্টিক রিগ্রেশন, আমরা নেক্সট যে অ্যালগরিদমটা শিখব হুইচ ইজ ফর ক্লাসিফিকেশন, ওই লজিস্টিক রিগ্রেশনেরও একটা কনসেপ্ট এখানে অ্যাড হবে। এই দুইটা জিনিস মিলে আসলে নিউরাল নেটওয়ার্কের ফাউন্ডেশনাল ব্লক, যেটাকে অনেক সময় আমরা পারসেপ্ট্রনও বলি, সেই ফাউন্ডেশনাল ব্লকটা ক্রিয়েট করে। সো নিউরাল নেটওয়ার্ক বুঝতে হলে, ডিপ লার্নিং বুঝতে হলে আপনাকে লিনিয়ার রিগ্রেশনও বুঝতে হবে, ঠিক আছে? এই কারণে আমাদের এটা বোঝা খুবই জরুরি। মেশিন লার্নিংকে আসলে একদম মেশিন লার্নিংয়ের কোর টেস্টটা পেতে হলে আমার মনে হয় লিনিয়ার রিগ্রেশন সবার আগে বোঝাটা জরুরি। হ্যাঁ, তো আগের দিন আমরা দেখেছিলাম একটা জেনেরিক মেশিন লার্নিং অ্যালগরিদম, বা আরও স্পেসিফিক্যালি বলে সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমের আসলে কিছু স্পেসিফিক পার্ট থাকে, ঠিক আছে? তো সেই পার্টগুলো আমরা যেটা বলছিলাম, আমার ইনিশিয়ালি ডেটা সেট থাকে, সেই ডেটা সেট থেকে একটা বড় অংশকে আমরা ট্রেনিং ডেটা হিসেবে ইউজ করতে পারি, সেই ডেটাটা আমরা মডেলে ফিট করি। তো এই যে মডেলটাই তো আমার ওই ফাংশনটা এইচ অফ এক্স বা এফ অফ এক্স, ঠিক আছে? এই ফাংশনটা কেমন হবে সেটা আমাকে নির্ধারণ করে দেয় কী টাইপের মডেল বা কী টাইপের অ্যালগরিদম আমি আসলে চুজ করেছি। যেমন লিনিয়ার রিগ্রেশন একটা এক্সাম্পল, আমরা একটা অ্যালগরিদম আমরা যেটা শিখব, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। তো অ্যালগরিদমের ফার্স্ট যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মডেল। তারপর ওই মডেল কোনো একটা ভ্যালু প্রেডিক্ট করবে, সেই ওয়াইটাকে আমি অরিজিনাল যে লেভেল ছিল টি সেটার সাথে কম্পেয়ার করব। এই যে কম্পেয়ারের জন্য কিন্তু আবার আমার একটা মেট্রিক লাগবে, একটা নিউমেরিক্যাল ভ্যালু লাগবে, কম্পেয়ার করে এটা কত ভালো সেটার একটা ভ্যালু আমাকে দিতে হবে। সেই জন্য আমাদের লাগে হচ্ছে কস্ট ফাংশন, এবং কস্ট ফাংশন আমাদের আসলে মেজার করে মডেলের যে প্রেডিকশনটা সেটা আসলে কতটুকু ভালো, এটা অ্যাকচুয়াল ডেটাকে কতটুকু ভালোভাবে ম্যাচ করে, ঠিক আছে? ফাইনালি কস্ট ফাংশনের রেজাল্টের উপর বেস করে, যেটাকে আমরা লস বলি, সেই লসের উপর বেস করে আমরা অপটিমাইজ করব। আমরা এই লসটাকে কমানোর চেষ্টা করব, কমানোর জন্য আমরা অপটিমাইজ করব। অপটিমাইজ তো এমনিতে হয়ে যাবে না, বা র্যান্ডমলি আমরা ভ্যালু চেঞ্জ করলে হয়ে যাবে না, আমাদেরকে একটা এডুকেটেড গেজ নিতে হবে, ঠিক আছে? তো সেই গেজটা নেওয়ার জন্য আমরা দেখবেন পরে ক্যালকুলাস ইউজ করি, বিভিন্ন রকম অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করি আমরা, ঠিক আছে? এই অপটিমাইজেশন অ্যালগরিদমের কাজ হচ্ছে ওই যে কস্ট ফাংশনকে কমানোর জন্য মডেল প্যারামিটারগুলোকে কিভাবে চেঞ্জ করতে হবে সেটা ডিটারমিন করা, এবং সেই অনুযায়ী মডেলের প্যারামিটারগুলো আপডেট করা, ঠিক আছে? তো এটা হচ্ছে কোর যে ওভারভিউ। মডেল লাগবে আমার ফার্স্টলি, দেন একটা কস্ট ফাংশন লাগবে, অ্যান্ড একটা অপটিমাইজেশন অ্যালগরিদম লাগবে। তো আমরা দেখি লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো কি কি হতে পারে। তো লিনিয়ার রিগ্রেশন আসলে কি? লিনিয়ার রিগ্রেশন আমরা যেটা বললাম একদম ফান্ডামেন্টাল একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিকও বলতে পারেন, এবং এখনকার দিনে মেশিন লার্নিং অ্যালগরিদমও বলে। আসলে লিনিয়ার রিগ্রেশন প্রিসিডস মেশিন লার্নিং। মেশিন লার্নিং যে টার্মটা সেটা হাইপ পাওয়ার আগে থেকেই লিনিয়ার রিগ্রেশন আসলে আছে, ঠিক আছে? এটা অনেক আগে থেকেই লিনিয়ার রিগ্রেশন বিভিন্ন কেসে আমরা ইউজ করেছি। যারা নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটা করেছেন, ট্রিপল ই গ্র্যাজুয়েট যারা, তারা আসলে দেখবেন যে ওখানে আমরা যে কাজগুলো করতাম এগুলো অনেক ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশনের সাথে অনেক বেশি মিল, ঠিক আছে? তো বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন এমন একটা এমএল অ্যালগরিদম, এখন আমরা এটাকে এমএল অ্যালগরিদমই বলবো, যেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটাকে আমরা আসলে টার্গেট বা আউটপুট বলছি, এখানে টি বলতে পারেন, বা আউটপুট তো ওয়াই, একই জিনিসেই কম বেশি রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটাকে প্রেডিক্ট করে বেসড অন সাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি ওয়াই হয়, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, এবং সেটাই কিন্তু আমাদের ফিচার্স বা ইনপুটস। একাধিক এক্স থাকতে পারে, একাধিক ফিচার থাকতে পারে, তখন আমরা x1 x2 এভাবে আলাদা করি আর কি। ওকে, তো লিনিয়ার রিগ্রেশনের যে অবজেক্টিভ, জাস্ট লাইক এনি আদার সুপারভাইজ লার্নিং, এটা হচ্ছে একটা
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এমনভাবে ম্যাপ করা, এমনভাবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোর একটা ফাংশন আকারে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে নিয়ে আসা যাতে বেস্ট ফিটটা আসে, মানে অরিজিনাল যে টার্গেটটা, অরিজিনাল যে ভ্যালুগুলো সেটার যতটা কাছাকাছি সম্ভব এটা যাতে হয়। এখানে ইউনিক বিষয়টা হচ্ছে এই যে রিলেশনশিপটা সে বের করবে লিনিয়ার রিগ্রেশনে, সেটা সেই রিলেশনশিপ অবশ্যই একটা লিনিয়ার রিলেশনশিপ হবে। তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস অ্যাজিউম করে নিলাম যে এখানে যে রিলেশনশিপটা ফিচার মানে এক্স এবং টার্গেট মানে টি এর মধ্যে আছে সেই রিলেশনশিপটা লিনিয়ার। এটা কিন্তু আমি অ্যাজিউম করে নিয়েছি, লিনিয়ার কিন্তু নাও হতে পারে, সেই পসিবিলিটি আছে, সেই প্রবাবিলিটি আছে, স্টিল আমি অ্যাজিউম করে নিয়েছি। অ্যাজিউম করে না নিলে আমি লিনিয়ার রিগ্রেশন ইউজই করতাম না। তো ওই যে অ্যাজাম্পশনগুলো, একটু আগেও যেটার কথা বলছিলাম, অ্যাজাম্পশনগুলো ক্রুশাল। তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা বুঝতে হবে লিনিয়ার রিগ্রেশনের অ্যাজাম্পশনগুলো কী কী। তো ফার্স্ট অ্যাজাম্পশন তো বুঝতেই পারছেন, লিনিয়ারিটি, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ওয়াই আর এক্স এর মধ্যে যে রিলেশনশিপটা সেটা লিনিয়ার, ঠিক আছে। তো ওয়াই হবে এক্স এর একটা লিনিয়ার ফাংশন, তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই টাইপের কিছু হবে। বুঝতেই পারছেন এটাই আমাদের যে লিনিয়ার রিগ্রেশনের যে মডেলটা আমরা পাবো, যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা পাবো, সেটা এই এম এক্স প্লাস সি টাইপের কিছুই হচ্ছে। ওকে, দ্বিতীয় যে জিনিসটা অ্যাজিউম করে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন, আমার এখানে যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটে তো অনেকগুলা রো আছে, ঠিক আছে। এক একটা রো, প্রথমে তো একটা এক্স ওয়াই, তো প্রথম রোটা একটা স্যাম্পল বা একটা এক্সাম্পল দেখাচ্ছে, দ্বিতীয়টা আরেকটা, তৃতীয়টা আরেকটা, এভাবে অনেকগুলো রো আছে। এখানে প্রত্যেকটা স্যাম্পল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার, এরা একে অপরের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, সবাই যার যার জায়গায় ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা অ্যাজিউম করে নেয় লিনিয়ার রিগ্রেশন এবং মেনি আদার সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম এটা করে, ঠিক আছে। তো এইটা ছাড়াও আসলে মানে আরও অনেকগুলো ইয়ে আছে, অ্যাজাম্পশন আছে। যেমন একটা ইন্টারেস্টিং অ্যাজাম্পশন হচ্ছে নো মাল্টিকোলিনিয়ারিটি, মানে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলগুলো আছে, ধরেন একটা এক্স তো নাও থাকতে পারে, এক্স ওয়ান থাকতে পারে, এক্স টু থাকতে পারে, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো নিজেদের মধ্যে অনেক বেশি কোরিলেটেড থাকতে পারবে না। হালকা পাতলা থাকলেও লিনিয়ার রিগ্রেশন মোটামুটি ভালো কাজ করে অনেক সময়, বাট যদি অনেক বেশি কোরিলেটেড থাকে, এক্স ওয়ান আর এক্স টু খুবই হাইলি কোরিলেটেড, এদের একটা বাড়লে আরেকটা বাড়ে বা একটা বাড়লে আরেকটা সমহারে কমে, এইরকম কোরিলেশন যদি থাকে তখন লিনিয়ার রিগ্রেশন ভালো কাজ করবে না, ঠিক আছে। তো এইটাকে বলা হয় মাল্টিকোলিনিয়ারিটি। এই জিনিসটা আসলে খুব একটা বেশি পরিমাণে থাকবে না, এটাই লিনিয়ার রিগ্রেশনে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই অ্যাজাম্পশনগুলো আছে এবং বুঝতেই পারছেন লিনিয়ার রিগ্রেশনে আমার টাস্কটা ভালো কাজ করবে কিনা তার একটা অনেক বড় নির্ধারক হচ্ছে আমার এই অ্যাজাম্পশনগুলো কারেক্ট হলো কিনা সেটা। মানে আমি অ্যাজিউমটা কিভাবে করব, অ্যাজাম্পশনগুলো যে আমরা করছি এটা কিভাবে করব। অ্যান্সার হচ্ছে আপনাকে ডেটাটা অবজার্ভ করে করতে হবে। এই ডেটাটা অবজার্ভ করে আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে লিনিয়ার রিগ্রেশন ভালো কাজ করতে পারে কি পারে না। যেমন আমরা যে হাউস প্রাইস প্রেডিকশনের যেটা দেখেছিলাম ডেটা, সেটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে সেখানে আসলে লিনিয়ার রিগ্রেশন ভালো কাজ করার কথা, কারণ একটা বাসার যে এরিয়া সেটা অনেকটাই লিনিয়ারলি প্রপোর্শনেট টু ওই বাসার যে প্রাইসটা, ফ্ল্যাটের যে প্রাইসটা সেটা। তো ওই ক্ষেত্রে হয়তো লিনিয়ার রিগ্রেশন ভালো কাজ করবে, বাট অনেক কেসে যেমন ফ্যাক্টোরিয়াল বের করার মতো একটা টাস্কেও আসলে লিনিয়ার রিগ্রেশন খুব ভালো কাজ নাও করতে পারে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো অ্যাজাম্পশনটা কারেক্ট কিনা সেটা ম্যাটার করে, এবং অ্যাজাম্পশনটা আমাদেরকে লিনিয়ার রিগ্রেশন ইউজ করবেন কি করবেন না সেটা বুঝতে হবে হচ্ছে ডেটাটা দেখে, ডেটাটা অবজার্ভ করে, বিভিন্ন টাইপের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করে বুঝতে হবে, ঠিক আছে। আমরা অনেক সময় ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমেও যাই, অনেকগুলা মডেল একসাথে রান করে দেখি কোনটাতে ভালো পারফরমেন্স আসে, এটা খুব কমনলি করা হয় মেশিন লার্নিংয়ে। তো ওই যে লিনিয়ার রিলেশনশিপের অ্যাজাম্পশনটা যেটা বললাম, আমার লিনিয়ার রিগ্রেশনে যেটা অ্যাজিউম করা হচ্ছে যে এটা যদি এক্স হয় এইদিকে আর এটা হচ্ছে টার্গেট ভ্যারিয়েবলটা ওয়াই, তো এদের মধ্যে রিলেশনশিপটা লিনিয়ার হবে, তাহলে অবশ্যই একটা সরল রেখা হবে এক্স এবং ওয়াই এর যে রিলেশনশিপটা, এরকম কিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু ডেটাটা যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এটা আসলে এক্স্যাক্টলি সরল রেখা না হয়ে আমরা যদি এরকম কিছু প্রেডিক্ট করি একটু হাইপারবোলিক টাইপের, সেটা হয়তো আরও বেটার মডেল করে এই রিলেশনশিপটাকে, এখানে এক্স আর ওয়াই এর যে রিলেশনশিপ সেটাকে। বাট লিনিয়ার রিগ্রেশন কি সেই ইয়েটা রিলেশনশিপটা করতে পারবে, মানে মডেল করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। লিনিয়ার রিগ্রেশনের ম্যাথমেটিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটা কেপেবলই না এরকম একটা কার্ভকে ফিট করতে, সেটা আসলে অবশ্যই স্ট্রেট লাইনই আনবে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, লিনিয়ার রিলেশনশিপ যদি আসলে না থাকে তাহলে লিনিয়ার রিগ্রেশন ভালো কাজ নাও করতে পারে। যেমন এখানে এক্সাম্পল দেখছেন, এটা হচ্ছে যখন আমি লিনিয়ার রিলেশনশিপ অ্যাজিউম করেছি, আর এগুলো হচ্ছে আমরা লিনিয়ার রিলেশনশিপ অ্যাজিউম করি নাই, এবং দেখেন ডিগ্রি বাড়িয়েছে, এখানে সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ আমরা
অ্যাজিউম করেছি এখানে সম্ভবত 4th ডিগ্রি আর এখানে সম্ভবত 10th ডিগ্রি রিলেশনশিপ আমরা অ্যাজিউম করেছি। যত আপনি রিলেশনশিপের যে ডিগ্রিটা সেটা যত বাড়াবেন, এখানে ডিগ্রি বলতে আসলে কি বোঝায় আপনারা আশা করি বুঝছেন, যে ওয়াই যদি শুধু এক্স এর সাথে রিলেটেড হয় সেটা হচ্ছে লিনিয়ার, যদি এক্স স্কোয়ার এবং x1 স্কোয়ার x2 স্কোয়ার এরকম এগুলোর সাথে রিলেটেড হয় তখন সেটা সেকেন্ড ডিগ্রি। এভাবে পাওয়ারটা যত বাড়ে তত বেশি ডিগ্রি রিলেশনশিপ আমরা বলি। তো যত বেশি আপনি এই পাওয়ারটা দিবেন ততই আসলে আমাদের মডেলগুলো আরো কমপ্লেক্স হতে থাকে, আরো কমপ্লেক্স রিলেশনশিপ ক্যাচ করতে পারে। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে আমার টাস্কটা ভালো পারফর্ম করবে। যেমন এখানে দেখেন সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপটাই আসলে বেস্ট কাজ করছে, নট 4th or 10th। আচ্ছা, যাই হোক, লিনিয়ার রিগ্রেশন কিন্তু এগুলো কোনোটাই করতে পারবে না, সে একটা স্ট্রেট লাইন অ্যাজিউম করবে। আর দেখেন আমি তো জাস্ট একটা ভ্যারিয়েবল দিয়ে দেখাচ্ছি, যদি মাল্টিপল ভ্যারিয়েবলস থাকে যেমন x1 x2 যদি থাকে তাহলে কি স্ট্রেট লাইন পাবো? আনসার হচ্ছে এখানে তো স্ট্রেট লাইন আসবে না, এখানে একটা প্লেন আসবে। এটাও স্ট্রেট লাইনের মতো, একটা আয়তক্ষেত্রের মতো একটা সমতল প্লেন আসবে এখানে। বাট এটা যদি সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ হতো তাহলে হয়তো একটা কার্ভড প্লেন আসতো, ঠিক আছে, একটা কার্ভড প্লেন আসতো আমাদের হয়তো, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, লিনিয়ার রিগ্রেশনে আমরা আসলে যেগুলো পাই একটা সমতল প্লেন বা একটা স্ট্রেট লাইন এরকম কিছুই পাবো। এবার আমরা আসি ম্যাথমেটিক্যাল ইন্ট্রিকেসিসগুলোতে। আমি যেটা বলেছিলাম যে কোনো অ্যালগোরিদমই আমরা যখন দেখব আমরা আসলে তিনটা পার্টে ফোকাস করব। ফার্স্ট হচ্ছে মডেল, সেকেন্ড হচ্ছে কস্ট ফাংশন, অ্যান্ড থার্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপটিমাইজেশন অ্যালগোরিদম। তো এখানে আমাদের ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে মডেল। লিনিয়ার রিগ্রেশনে এই যে এক্স এর সাথে ওয়াই এর রিলেশনশিপটা, ঠিক আছে, সেটা আমরা কিভাবে করছি। তো এখানে আমরা যে অ্যাজাম্পশনটা ধরে নিই এইচ এক্স বা এটাকে এফ এক্সও বলতে পারেন, হুইচ ইজ বেসিক্যালি দ্য প্রেডিকশন আমাদের, সেটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। তো একটা সরলরেখার যে রিলেশনশিপ সেটাকেই ফলো করবে এম এক্স প্লাস সি, ঠিক আছে। এখন আমরা আসলে এই যে ইয়েটা আছে, ঢালটা আছে এম, সেটাকে আমরা বেসিক্যালি বলি আমাদের যে ইয়েটা ইনপুটটা এক্স, সেই ইনপুটের কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এবং কোএফিসিয়েন্টটা আসলে যত বড় হবে বুঝতেই পারছেন আমার ওই পার্টিকুলার ফিচারের গুরুত্বটা ততই বাড়বে। তো আমরা বলতে পারি এইটা হচ্ছে বেসিক্যালি, এই এমটা হচ্ছে বেসিক্যালি এই এক্সের ওয়েট, এই এক্সটা কত বেশি ওয়েট ক্যারি করে আমার এই প্রেডিকশনের ক্ষেত্রে। তো বুঝতে পারছেন যদি মাল্টিপল কোরিলেশন হয় তখন m1 x1 প্লাস m2 x2 প্লাস c এরকম কিছু হবে। তো এখানে m1 যদি বেশি হয় বাট m2 যদি কম হয় তার মানে x1টা এখানে বেশি ক্রুশাল, x2 কম ক্রুশাল। তো এগুলোকে তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা ফিচারের ওয়েট সেটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। এই কারণে এম দিয়ে রিপ্রেজেন্ট না করে টিপিক্যালি মেশিন লার্নিং যে টার্মিনোলজিতে আমরা এগুলোকে w দিয়ে রিপ্রেজেন্ট করি, w ফর ওয়েট, ঠিক আছে। তো আমরা mx প্লাস c না বলে বলবো wx প্লাস b। bটা কোথা থেকে আসলো? c কে, কনস্ট্যান্টকে আমরা b কেন বলছি? কারণ bটাকে বেসিক্যালি বলা হয় বায়াস টার্ম, ঠিক আছে, বায়াস থেকে bটা আসছে। এটা ওই একই কাজই করে কনস্ট্যান্টের মতো, এটা আসলে ইনিশিয়াল একটা শিফট দেয়, এটা ছাড়া কিছু না। এটাও কিন্তু একটা প্যারামিটার, এটাকেও ভ্যারি করা যাবে, মানে ভ্যারি করবে, এটাকেও অ্যাডজাস্ট করবে আমার মেশিন লার্নিং মডেল, ঠিক আছে। বাট আমরা আসলে তাহলে যেটা বুঝলাম যে এখানে যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা আমরা ম্যাপ করার চেষ্টা করছি, যেটা আমাদের কোর স্ট্রাকচার লিনিয়ার রিগ্রেশনের, সেটা হচ্ছে wx প্লাস b। এখন x তো আসলে মানে একটা নাও হতে পারে, ফিচার একাধিক হতে পারে, x1 থাকতে পারে, x2 থাকতে পারে, x3 থাকতে পারে। প্রত্যেকটার উপর বেস করে আমি হয়তো আমার ফাইনাল আউটপুটটা পাবো। তাহলে তখন নিশ্চয়ই জাস্ট একটা ওয়েট দিয়ে হবে না, আমার প্রত্যেকটার জন্য আলাদা করে ওয়েট লাগবে, w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3, সাথে আবার বায়াস টার্মটাও থাকবে, রাইট। তাহলে আমরা এই জিনিসটাকে একটু যদি আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে আমার টোটাল ফিচার্স ছিল তিনটা, তাই না, x1 x2 x3। তাহলে আমরা বলতে পারি এগুলো সবগুলোই তো বেসিক্যালি wx এর এখানে যোগ হবে। আমরা বলতে পারি এটা হচ্ছে সামেশন অফ wi xi, এখানে i সমান 1 থেকে শুরু হয়ে যতটা ফিচার তততে শেষ হবে, এখানে 3 তে শেষ হবে। তো এটা কি হলো বলেন তো, i 1 থেকে 3 পর্যন্ত wi xy যদি করি এটা কিন্তু সেই এটাই হলো w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3। তো এটার সাথে আমরা ওই বায়াস টার্মটা যোগ করলাম, এই জিনিসটা, এটাই বোঝা যাচ্ছে। তো তাহলে আমরা জেনারেল ফর্ম যদি করি
ধরেন আমার কোনো একটা ডেটা সেটে টোটাল ফিচার্স আছে এনটা, তাহলে আমরা বলতে পারি যে সমান 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ফিচারের জন্য wj xj, i দিয়েও রিপ্রেজেন্ট করতে পারতাম, j দিয়েও করা যায়। তো wj xj প্লাস b সামেশন অফ wj xj প্লাস b, এটা হচ্ছে আমার যে লিনিয়ার রিগ্রেশনের যে ফাংশনটা সেটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে w আর x দুই টাইপের প্যারামিটার, w আর b বায়াস টার্ম দুই টাইপের প্যারামিটার চলে আসছে। বেটার হতো আমরা যদি সবগুলোকেই একই মানে w দিয়ে বা এরকম কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বাট বি কে যদি আমরা আসলে বায়াস টার্মকে যদি w বলি, এটাও আসলে খুব একটা ওয়েট বলি, তাহলে এটাও আসলে খুব বেশি ইনটুইটিভ হয় না, কারণ এটা তো কোনো পার্টিকুলার ফিচারের ওয়েটকে রিপ্রেজেন্ট করছে না, তাই না? সো আমরা দিন শেষে এই যে আমাদের দুই টাইপের প্যারামিটার আছে, ওয়েটস অ্যান্ড বায়াস, এই দুইটা মিলে আমরা আসলে বলি হচ্ছে প্যারামিটার থিটা, থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে। এটা বিভিন্ন মেশিন লার্নিং পেপারে বিভিন্ন কোর্সে বিভিন্ন জিনিস ইউজ করা হয়েছে, অনেক ক্ষেত্রে বি কেও একটা ডব্লিউ নট হিসেবেই রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন। বাট আমাদের কোর্সে মানে আমার প্লেলিস্টে আমি অ্যাটলিস্ট এই কোর্সে আমি থিটা হিসেবে প্রত্যেকটা সব প্যারামিটার মিলে ডব্লিউ বি সবগুলোকেই আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। তো জাস্ট w1 w2 w3 এগুলোর জায়গায় এখন আমার থিটা 1 বসবে আর কি, থিটা 1 x1 প্লাস থিটা 2 x2 প্লাস থিটা 3 x3 প্লাস বি এর জায়গায় আমরা বসে হচ্ছে থিটা নট। এখন আমরা আসলে এটাকে আরো কম্প্যাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই। তো এখানে যেমন w1 x1 এর সাথে গুণ হয়েছে, w2 x2 এর সাথে গুণ হয়েছে, থিটা নটও কিন্তু সাম x নটের সাথে গুণ হওয়া উচিত, ঠিক আছে? সাম x নটের সাথে গুণ হলে আমার আসলে পুরো জিনিসটাকে আমরা এরকম কম্প্যাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। বাট x নট বলে তো কিছু নাই, এরকম ফিচার তো নাই। বাট খেয়াল করে দেখেন, আমার w নট তো বেসিক্যালি বায়াস টার্ম, তো আমি যদি ধরে নিই যে x নট টার্মটা আসলে অলওয়েজ 1, একটা ডামি ফিচার বলে এটাকে, একটা ডামি ফিচার ধরে নিলাম যেটা ভ্যালু অলওয়েজ 1, তাহলে কিন্তু দিন শেষে আমার এই জিনিসটা আর থাকছে না, w নট ই হচ্ছে। বেসিক্যালি আমরা জাস্ট একটা ডামি ফিচার ধরে নিচ্ছি যেটা ভ্যালু সবসময় 1, ওইটা বায়াস টার্মটাকে রিপ্রেজেন্ট করবে। তো ওইভাবে যদি চিন্তা করেন, এখন কিন্তু আমরা যে সমান 0 থেকে টোটাল ফিচার সংখ্যা n পর্যন্ত যদি সামেশন করি, থিটা জে এক্স যে সামেশনটা সেটাই, আর প্লাস বি টার্মটা আমাদের লাগছে না, ঠিক আছে? তো এই জিনিসটাকেই আবার আমরা এখন ধরেন আমার কাছে অনেকগুলা ফিচার আছে, হ্যাঁ, এটা ধরেন থিটা নট, থিটা 1, থিটা 2, থিটা 3, এটা বুঝতেই পারছেন এটা হচ্ছে প্যারামিটারস, ঠিক আছে? আর x নট যেটা বেসিক্যালি 1, x1 x2 x3 এরা হচ্ছে ফিচারস। ওকে, খেয়াল করে দেখেন আমি জাস্ট এদেরকে একটা ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করলাম। এখন আমি যদি এই দুইটা ভেক্টর থেকে এই ফাংশনটা বের করার চেষ্টা করি, থিটা 1 x1 প্লাস থিটা 2 x2 প্লাস থিটা 3 x3 প্লাস থিটা নট x নট, খেয়াল করে দেখেন আমি যদি যে কোনো একটাকে ট্রান্সপোজ করি, যে কোনো একটাকে ধরেন x কে আমরা ট্রান্সপোজ করলাম, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়, ঠিক আছে? থিটা ইন্টু বেসিক্যালি আমাদের অরিজিনাল যে ভেক্টরটা সেটা এরকম রো ভেক্টর হয় না, কলাম ভেক্টর হয়, এরকম হয় থিটা নট, থিটা 1, থিটা 2 আর থিটা 3, সিমিলার এক্সও, ঠিক আছে? এক্স নট, x1 x2 x3। এখন আমি যদি এই দুইটাকে ভেক্টর গুণন করি, যে কোনো একটাকে ট্রান্সপোজ করে, এটাকে ট্রান্সপোজ করে দিলাম, তাহলে এই জিনিসটা চলে আসলো, রো ভেক্টর এটার সাথে আমার এক্স এর যে কলাম ভেক্টরটা সেটা গুণ হবে। খেয়াল করে দেখেন ভেক্টর গুণনে আমরা কি জানি, যে আমার ওই রো এর প্রথম থেকে শেষ এলিমেন্ট পর্যন্ত, এই কলামের প্রথম থেকে শেষ এলিমেন্ট পর্যন্ত এদের গুণ হবে প্রত্যেকটার, এবং ফাইনালি সেগুলোর সামেশন আমরা করব। তো এটাই আসবে না, দেখেন তো, থিটা নট এক্স নট ফার্স্টে প্লাস এরপর থিটা 1 x1 প্লাস এরপর থিটা 2 x2, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই হোল জিনিসটাকে, এই যে ফুল আমরা যে ইয়েটা রিপ্রেজেন্ট করছিলাম এতক্ষণ, যে ফাংশনটা রিপ্রেজেন্ট করছিলাম, সেটাকে কিন্তু আমরা y is equal to থিটা ট্রান্সপোজ x এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, খুবই সিম্পল ভেক্টর ফর্মে।
এবং এটাকে আমরা যদি আগের ওয়েট আর বায়াস ফর্মটাও রাখি সেটাতেও করা যায়, ওয়েট ভেক্টরটা ট্রান্সপোজ ইন্টু এক্স প্লাস বায়াস টার্মটা, এভাবেও জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়। এখন ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করার প্রথম সুবিধা তো বুঝতেই পারছেন, এটা আরও বেশি কম্প্যাক্ট হলো, আরও বেশি মানে লিনিয়ার অ্যালজেব্রা ইউজ করার জন্য আরও বেশি উপযোগী হলো। এবং পরে আপনারা আসলে দেখবেন ভেক্টরাইজেশনটা কেন জরুরি, কেন আসলে মেশিন লার্নিং এর হাজার হাজার কম্পিউটেশনকে আমরা এভাবে ভেক্টরাইজ করে যদি কাজগুলো করি আমাদের কেন সুবিধা হয় সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, আমাদের কোডও সুন্দর হবে এবং আমাদের প্রসেসিংটা, আমাদের যে কম্পিউটেশনাল এফিসিয়েন্সি সেটাও বাড়বে, সেটা আমরা পরে দেখব। তো এই ফাংশনটাকেই বেসিক্যালি y ইকুয়াল টু fx mx প্লাস c কে আমরা wx প্লাস b আকারে রিপ্রেজেন্ট করেছি। এই যে বেসিক্যালি যে আমরা যে কাজটা আমরা করব এখানে, ওয়েটস যেগুলো w and b বা থিটা, এগুলোকেই আমরা আসলে অপটিমাইজ করার চেষ্টা করব, এমন থিটার ভ্যালু বের করার চেষ্টা করব যাতে আমাদের y এর যে ভ্যালুটা হয়, এই যে y, এই ভ্যালুটা t এর যতটা সম্ভব কাছাকাছি যায়। ঠিক আছে, এবং এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা আমরা একটা জেনারেল ফর্ম এখন পেয়ে গেলাম। ঠিক আছে, এটাও বলতে, এই সামেশনটাও বলতে পারেন থিটা জে এক্স জের সামেশন ফ্রম জে থেকে জে জিরো থেকে শুরু করে ফিচার নাম্বার পর্যন্ত, অথবা থিটা ট্রান্সপোজ এক্স, এইটাই আমাদের তাহলে মডেল, এটাকেই আমরা বলছি আমাদের মডেল, এটাই আমাদের সেই হাইপোথেসিস, সেই আমাদের যে অ্যালগোরিদমটা, সেটা মানে রিলেশনশিপ, যে আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা রিলেশনশিপ আমাদের দরকার ছিল, সেটা আমরা এখন এভাবে পেয়ে গেলাম, জাস্ট লিনিয়ার একটা রিলেশনশিপ। তো অবজেক্টিভটা হচ্ছে আমাদের y কে t এর যতটুকু কাছাকাছি নেওয়া যায়, এবং সেটা আমরা করব বেসিক্যালি এই যে থিটার যে ভ্যালুগুলা, থিটা 1, থিটা 2, থিটা 3, এগুলার প্রপার ভ্যালুগুলা আইডেন্টিফাই করার মাধ্যমে। ঠিক আছে, তো মডেল পার্টটা আশা করি আমরা বুঝতে পারছি। লিনিয়ার রিগ্রেশন খুবই সিম্পল জিনিস, আসলে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা সেটা থেকে আসছে। তো এটার একটা এক্সাম্পল যদি দিই, দেখেন এখানে একটা ডেটা সেট আছে, আগের দিন আমরা যে ডেটা সেটটা দেখেছি সেটাই। এখানে আমার লিভিং এরিয়া আর বেডরুমস, এই দুইটা ফিচার থেকে আমরা আসলে প্রাইসটা প্রেডিক্ট করব। ঠিক আছে, লিভিং এরিয়া যদি এত হয়, বেডরুম যদি এত হয়, প্রাইস কত হতে পারে। তো কিছু স্যাম্পল আমাদেরকে দেওয়া আছে। লিভিং এরিয়া 2104 স্কোয়ার ফিট হলে আর বেডরুম 3টা হলে প্রাইস $400,000। যদি লিভিং এরিয়া আরেকটু কম হয়, 1600 স্কোয়ার ফিট, বাট বেডরুম 3টাই থাকে, তখন গিয়ে প্রাইসটা আরেকটু কমে দাঁড়ালো $330,000 এরকম। ঠিক আছে, এই ডেটা সেটকে আমরা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে একটা মডেলিং আমরা করব, যাতে তখন পরে যদি কোনো আনসিন পাই, আমরা ফ্ল্যাটের লিভিং এরিয়া অ্যান্ড বেডরুমস নাম্বারটা পাই, সেখান থেকে আমরা পটেনশিয়াল প্রাইসটা যাতে আমরা প্রেডিক্ট করে নিতে পারি। ঠিক আছে, তো জেনারেল রিপ্রেজেন্টেশনটা তো দেখলেন আমাদের, এইটাই জেনারেল রিপ্রেজেন্টেশনটা, wx প্লাস b, বেসিক্যালি প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা করে এক একটা ওয়েট। তো এখানে নাম্বার অফ ফিচার্স কয়টা খেয়াল করে দেখেন, দুইটা, x1 x2। ঠিক আছে, তো আমাদের তাহলে এই ফাংশনটা, জেনারেল রিপ্রেজেন্টেশনটা এখন দাঁড়ালো, এখানে ফিচার যেহেতু 2, তো n এর জায়গায় 2 বসবে। ঠিক আছে, তো j ইজ ইকুয়াল টু 1 থেকে 2 wj xj প্লাস b। তো 1 থেকে 2 তে গেলে সিম্পল, w1 x1 প্লাস w2 x2 প্লাস b। এটা হচ্ছে আমাদের জেনারেল রিপ্রেজেন্টেশন থেকে আমরা এখন এই পার্টিকুলার টাস্কের জন্য রিপ্রেজেন্টেশনটা পেয়ে গেলাম। ঠিক আছে, যেখানে x1 হচ্ছে লিভিং এরিয়া, x2 হচ্ছে বেডরুম। তো এবার আমাদের হচ্ছে এই যে ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম, এটা ইউজ করেই আমরা প্রেডিকশনটা দিব প্রাইস কত। ঠিক আছে, বাট সেটার জন্য আমার প্রপার w1 এর ভ্যালু লাগবে, প্রপার w2 এর ভ্যালু লাগবে এবং প্রপার বায়াস ভ্যালুটা লাগবে। সেটা করার জন্যই আমরা আসলে মেশিন লার্নিংটা ইউজ করব। ঠিক আছে, তো থিটার বি কে তো আমরা টুগেদার থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, আর বি কে থিটা নট বলা যায়। সো এইটা আমরা একটু আগে বলেছিলাম যে থিটা নটের সাথে তো আসলে একটা এক্স নট গুণ থাকার কথা। তো আমরা আসলে ধরে নিই যে এক্স নট হচ্ছে অলওয়েজ 1। এই যে দেখেন আমরা এখানে একটা ডামি ফিচার আসলে অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, এই যে একটা ডামি ফিচার অ্যাড করে নিয়েছি, যেখানে দেখেন সবগুলো স্যাম্পলের কেসেই আমার যে ফিচারের ভ্যালুটা সেটা আমরা 1 ধরে নিয়েছি। তো 1 দিয়ে গুণ হলে তো থিটা নটটা, বায়াস টার্মটা রয়ে যাচ্ছে, ওইটাই আর কি। তো আমাদের যে রিপ্রেজেন্টেশনটা এখন দাঁড়ালো সেটা হচ্ছে θ1 x1 প্লাস θ2 x2 প্লাস θ0। ঠিক আছে, তো আমাদের লার্ন করতে হবে এই থিটাটা, তো ওইটাই এখানে বলা হয়েছে। তো অবজেক্টিভটা হচ্ছে এখন আমাদের ফাইন্ড সুইটেবল থিটা, ঠিক ভেক্টর আকারে এভাবে লেখা যায়, যাতে θ0 θ1 θ2 এর ভ্যালু যাতে আমরা এমনভাবে সেট করতে পারি যাতে এই যে টোটাল ভ্যালুটা θ1 x1 প্লাস θ2 x2 প্লাস θ0, এই ভ্যালুটা অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু আমাদের অরিজিনাল টার্গেট হয়। ঠিক আছে, মোস্ট অফ দ্য স্যাম্পলসের ক্ষেত্রে বা সব স্যাম্পলসের ক্ষেত্রে এটাই আমাদের টার্গেট। ওকে, আচ্ছা, তো
তো মডেল পার্টটা আমরা আশা করি বুঝলাম। এবার আমরা যে জিনিসটা দেখব এটাকে বলা হচ্ছে কস্ট ফাংশন। তো কস্ট ফাংশন কি? ওই যে বললাম আমি তো মডেলটা ইউজ করে সাম প্রেডিকশন দিব। ইনিশিয়ালি আমি হয়তো র্যান্ডম কিছু ভ্যালু ধরে নিব থিটার, থিটা নট, থিটা 1, থিটা 2 এগুলোর, দেন আমি একটা প্রেডিকশন দিব। ওই প্রেডিকশনটা আসলে কতটুকু ভালো সেটা তো আমাকে বুঝতে হবে যদি আমি সেটাকে ইমপ্রুভ করতে চাই। তো সেজন্য আমাদের একটা কস্ট ফাংশন লাগবে, একটা ইভ্যালুয়েশন মেট্রিক লাগবে। সেই ইভ্যালুয়েশন মেট্রিকটাই হচ্ছে এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে? তো ইভ্যালুয়েশন মেট্রিকটা এখানে কীরকম? খুবই সিম্পল আসলে। দেখেন আমার ওয়াই তো বেসিক্যালি এফ এক্স, এফ ফাংশন অফ এক্স। তো বেসিক্যালি আমার ওয়াই এর সাথে টি এর যে ডিফারেন্স সেটার স্কোয়ার নিচ্ছি আমরা। এখন এটা তো এক একটা স্যাম্পলের জন্য এক এক রকম ডিফারেন্স থাকতে পারে। তো আমরা আসলে চাচ্ছি এভারেজে কীরকম ভুল হচ্ছে, এভারেজে কীরকম প্রেডিকশন আসলে অরিজিনাল লেভেল থেকে কত বেশি দূরে আছে এভারেজে, সেটা আমি বের করতে চাই। তাহলে আমরা কি করব? আমরা প্রত্যেকটা স্যাম্পলের জন্য, আমার যে টেস্ট সেট হোক বা আমার ট্রেনিং সেট হোক, সেটার প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা এররটা বের করব। এবার প্রত্যেকটা স্যাম্পলের এররগুলোকে আমরা সামেশন করব, যোগ করব। যোগ করার পর আমরা যদি ওই স্যাম্পল নাম্বার দিয়ে আবার ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের এভারেজটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই কিন্তু আমার একটা, এটাকেই বলা হয় মিন স্কোয়ার্ড এরর, এমএসই। ওকে, এটা আপনারা আগে অন্যান্য অনেক ক্ষেত্রেও হয়তো ইউজ করে আসছেন। তো এই জিনিসটা আমরা বের করার চেষ্টা করব। এটাই আমাদের এই কেসে একটা কস্ট ফাংশন হিসেবে ইউজ হতে পারে। কস্ট ফাংশনকে আমরা জে অফ থিটা দিয়ে অনেক সময় রিপ্রেজেন্ট করি। এখানে থিটাটা কেন আসলো? কারণ কস্ট ফাংশনটা এখন বাকি সব কিছু তো ইয়ে হয়ে গেল, বাকি সব কিছু তো মানে সিলেক্টেড হয়েই গেছে। এখানে একমাত্র যে ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে ওয়াই এর যে ফাংশনটা আমাদের এফ এক্স, সেটার ভিতরে ভ্যারিয়েবলগুলো কি x1 x2, মানে আপনার যে ফিচারগুলো সেগুলো তো আর চেঞ্জ হবে না। চেঞ্জ হতে পারে শুধুমাত্র এই যে থিটাগুলো, থিটা 1 x1 প্লাস ধরেন থিটা নট, এখানে শুধুমাত্র এই থিটাগুলোই চেঞ্জ হতে পারে। তাহলে এই যে কস্ট ফাংশনটা, থিটা চেঞ্জ করার মাধ্যমেই আমরা এই কস্টটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে থিটা, এই কারণে এটা থিটার একটা ফাংশন। তো যে থিটা যে হচ্ছে আমাদের ইউজুয়ালি কস্ট ফাংশনকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এন, এখানে যে এনটা এটা হচ্ছে নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পলস। আমরা আসলে ট্রেনিং প্রসেসের সময় যে কস্ট ফাংশন ইউজ করি সেখানে ট্রেনিং এক্সাম্পলগুলোকে ইউজ করব। ফাইনাল ইভ্যালুয়েশনে আমরা আলাদা করে রাখা টেস্ট সেট ইউজ করব, বাট নর্মালি ট্রেনিংয়ের সময় আমরা ট্রেনিং এক্সাম্পল ইউজ করে এই কাজ করব। এরপর ফাংশন অফ এক্স, যেটা এটা আসলে প্রেডিক্টেড যে আউটপুট ভ্যালু ফর সাম আইথ এক্সাম্পল আর কি, এটার জন্য যে প্রেডিকশনটা আমি পাচ্ছি সেটা। এখন এখানে 10,000টা স্যাম্পল থাকতে পারে, প্রত্যেকটা স্যাম্পলকে তো আমার আলাদা করে প্রেডিকশনটা আইডেন্টিফাই করতে হবে। তো 10,000-এর মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াই অফ 1, দ্বিতীয়টা ওয়াই অফ 2, এরকম আর কি। এরকম ওয়াই অফ 1, 100 নাম্বারটা হচ্ছে ওয়াই অফ 100, এরকম। ঠিক আছে? তো ওই ওয়াইটাই বেসিক্যালি এফ অফ এক্স, একই কথা। টার্গেট হচ্ছে অরিজিনাল, যেটা আসলে ওই পার্টিকুলার 1 নম্বরটা বা 100 নম্বরটার অরিজিনাল যে আউটপুটটা দেওয়া ছিল সেটা। আর এখানে দেখেন আমি যেটা দেখাচ্ছি সেটার বাইরে আরও একটা হাফ অ্যাড করা হয়েছে, এই 1/2। এটা আসলে কেন আসছে সেটা পরে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দেখলে আপনারা বুঝবেন। আমাদের আসলে ডেরিভেটিভ বের করতে হয় এখানে। সেই ডেরিভেটিভে আসলে যখন আপনি স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েট করবেন, একটা 2 চলে আসে এই পাশে, ওই 2টা কাটাকাটি হয়ে যাবে এখন এই 2 এর সাথে। ওই বেসিক্যালি ক্যালকুলেশন একটু কনভেনিয়েন্ট হয়, এই জন্য 1/2 ফ্যাক্টরটাই অ্যাড করা হয়। এটা আসলে না করলেও চলে, মানে স্টিল আপনার কস্ট ফাংশন কাজ করবে, বাট অনেক সময় এটা করা হয় একটু কনভেনিয়েন্ট হওয়ার জন্য। এখন মিন স্কোয়ার্ড এরর, আসলে আমরা যে এখানে যেটা দেখছি এই মিন স্কোয়ার্ড এরর, এই কস্ট ফাংশনটা, এটা আসলে খুবই কমনলি ইউজড একটা কস্ট ফাংশন ফর লিনিয়ার রিগ্রেশন। এবং এটা চুজ করা হয় এই জন্য যে আমরা হয়তো এমন মডেল চাই যেটা অনেক বেশি এরর হলে সেটাকে অনেক বেশি পেনালাইজ করবে, সেটার জন্য লসটা অনেক বেশি দেখাবে। আর খুব হালকা হালকা এরর হলে সেটার জন্য অত বেশি একটা এরর দেখাবে না। তো খেয়াল করে দেখেন এখানে ডিফারেন্সটা যত বাড়বে, স্কোয়ার হলে সেটা আরও বেড়ে যাবে না? ডিফারেন্স যদি 1 হয়, স্কোয়ার হলেও আমরা 1 পাবো। ডিফারেন্স 2 হয়ে গেলে আমরা কিন্তু স্কোয়ার করে 4 পাবো। মানে বড় এররকে এটা আরও বেশি বেশি করে পেনালাইজ করছে, লস ভ্যালুকে বেশি বেশি করে বাড়াচ্ছে। তো এই রকম জিনিসই হয়তো আমরা চাই, মানে বেশি মানে ওভারওয়েলমিং এরর যাতে না হয়। ঠিক আছে? তো এই জন্য আমরা আসলে এই এমএসিটা ইউজ করতে পারি। এবং এটার আরেকটা বড় ইমপ্লিকেশনসও আছে, সেটা হচ্ছে অপটিমাইজেশন অ্যালগোরিদমস, যেমন গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই ধরনের কেসে আসলে মিন স্কোয়ার্ড এররের যে মানে ডিফারেন্সিয়েশন করার বা যে ব্যাপারটা, আমার যে গ্রেডিয়েন্ট বের করা, সেটা অনেক বেশি ইজি হয়
সেটা খুব স্মুথ একটা অপটিমাইজেশন সারফেস পাওয়া যায়, কনভেক্স ফাংশন বলে, আমরা পরে দেখব। তো ওই সব কারণে আসলে আমার মিন স্কোয়ার্ড এররটা মেশিন লার্নিং টাস্কের জন্য বেশ ভালো একটা অপটিমাইজেশন মানে কস্ট ফাংশন হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। বাট মিন স্কোয়ার্ড এরর ছাড়াও আরেক ধরনের হতে পারে, সেটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। সেম জিনিস, জাস্ট এখানে স্কোয়ার ভ্যালুটা নাই, স্কোয়ারের জায়গায় আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিয়েছি। দেখেন আগেও স্কোয়ার করেছি এবং এখনো অ্যাবসলিউট ভ্যালু যেটা নিয়েছি এটার একটা বড় মানে ইমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ধরেন আপনার টার্গেট ভ্যালু ছিল 2, তো এটা 2.5 আসলো প্রেডিক্টেডটা, অথবা 1.5 আসলো, এরর কিন্তু মানে অরিজিনাল ভ্যালু থেকে কিন্তু সিমিলার অ্যামাউন্ট দূরে এরা। বাট আপনি যদি এই যে যখন বিয়োগ করবেন ওয়াই থেকে টিকে বিয়োগ করবেন, তখন একটার জন্য আসবে -0.5 আর একটার জন্য আসবে +0.5। তো দুইটা এররকে আপনি যখন আবার এভারেজ করবেন দুইটা মিলে এসে যাবে 0। তো আমরা আসলে যদি এইভাবে কাজ করি, মানে পরম মানটা না নিয়ে মানে জাস্ট বিয়োগফলটা নিই, তাহলে কিন্তু এভাবে একটা এরর আরেকটা এররকে কাটাকাটি করে 0 করে দিতে পারে, তাহলে আর পুরো জিনিসটার কোনো মানে থাকলো না। তো আমাদেরকে আসলে এররের যে পরম মানটা এক্স্যাক্ট কতটুকু দূরত্বে আছে মানে টার্গেটের চাইতে, সেটা নিয়ে কাজ করাটা বেটার। ওই জন্য আমরা আসলে মিন অ্যাবসলিউট এররে এই মডুলাসটা ইউজ করি। এবং স্কোয়ার্ডে তো সেটা অটোমেটিক্যালি হয়, বুঝতেই পারছেন, স্কোয়ার্ড হলে তো অটোমেটিক্যালি আমার নেগেটিভ ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে, সো ওখানে এই জিনিসটা করতে হয় না। তো যাই হোক, এখানে আমরা স্কোয়ার নিচ্ছি না, আমরা জাস্ট পরম মানটা নিচ্ছি এবং সেটার এভারেজ করছি, এটাই হচ্ছে আমার মিন অ্যাবসলিউট এরর। এটাও ইউজ হয় অনেক সময়। এবং এমএ ইউজ করার সুবিধা যেটা, অনেক সময় আমার যে ধরেন এররটা আসলে একটা আউটলায়ার থাকলো, তো মিন স্কোয়ার্ড এরর ইউজ করলে এই আউটলায়ারটার কারণে অনেক বড় একটা এরর আসবে। তো ওই এররটাকে কমানোর জন্য দেখা যাবে আমি হয়তো মডেলটাকে এরকম আরেকটু এটার দিকে শিফট করে ফেলবো, ঠিক আছে। বাট এটা একটা আউটলায়ার, মানে এটা আসলে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল না আর কি। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলতে বোঝা হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি জেনারেলি এই ডেটাটা যেভাবে আচরণ করে সেভাবে এই পার্টিকুলার স্যাম্পলটা আচরণ করে না। সো এটা আসলে আমার মডেলকে বেশি একটা ইম্প্যাক্ট না করলেই ভালো হতো। বাট মিন স্কোয়ার্ড এরর ইউজ করলে দেখা যায় যেহেতু এগুলোই বেশি এরর দেয়, তো এগুলোর ইম্প্যাক্ট একটু বেড়ে যায়, তো ওইটা একটা সমস্যা। তো ওই জিনিসটা যদি আমরা না চাই, তখন হচ্ছে মিন অ্যাবসলিউট এরর ইউজ করাটা খুবই ভালো একটা ওয়ে, ঠিক আছে। তো এটা অনেক ক্ষেত্রে আসলে তাই বেটার চয়েস হয়। বাট এটার একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা অপটিমাইজেশন অ্যালগোরিদমের কথা বলছিলাম, যেখানে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, দেখবেন পরে। তো এই পার্টিকুলার ফাংশনটা আসলে যখন আপনার এররটা 0 হয়, ঠিক আছে, এই এররটা যখন 0 হবে ওই জায়গাটাতে এই পার্টিকুলার ফাংশনটা আসলে মানে থিটার ভ্যালু যখন 0, মানে এররটা যখন 0 হয় ওই পার্টিকুলার পয়েন্টে এই জিনিসটা ডিফারেন্সিয়েবল না, ঠিক আছে। মানে এটা আসলে আপনি যদি প্লট করেন এরকম কিছু একটা আসে, যেহেতু এই ভ্যালুটা ওরকম কন্টিনিউয়াস না, তো এই জায়গায় আসলে এই পয়েন্টে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না এই ফাংশনটাকে। বাট আমার তো ডিফারেন্সিয়েট করতে হবে, তো ওই জায়গায় আসলে একটা প্রবলেম ফেস করে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রসেস যেটা, যেখানে আমাদের এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে, সেখানে আসলে একটু প্রসেসটা স্লো হয়ে যায় বা স্ট্যাবিলিটি কমে যায়। তো এই জায়গায় আসলে মডিফিকেশন লাগতে পারে আর কি। এইটার কারণেই আসলে মিন অ্যাবসলিউট এরর আমরা তুলনামূলক কম ইউজ করি কম্পেয়ার টু মিন স্কোয়ার্ড এরর। বাট স্টিল এটা অনেক ক্ষেত্রে কাজে আসতে পারে, তো ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট ইট আর কি। তো ফাইনালি আমাদের যে পার্টটা আমরা বলেছিলাম যে একটা অ্যালগোরিদমের কয়েকটা পার্ট আছে, কোর পার্ট। একটা হচ্ছে মডেল, এরপর আসে কস্ট ফাংশন, ফাইনালি যেটা সেটা হচ্ছে অপটিমাইজেশন। তো অপটিমাইজেশন যে জিনিসটা, সেটা হচ্ছে আমার ওই যে আমি তো একটা এরর পেলাম, কস্ট ফাংশন পেলাম, জে অফ থিটার একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটা আসলে যত কম হয় তত আমার জন্য ভালো। তো আমরা আসলে যে কাজটা করার চেষ্টা করব, জে অফ থিটার থিটা যেগুলো আছে মানে থিটা নট, থিটা ওয়ান, প্রত্যেকটাকে আলাদাভাবে চিন্তা করতে পারেন, থিটা টু, এই প্রত্যেকটাকে এমনভাবে চেঞ্জ করা যাতে জে অফ থিটা যে ভ্যালুটা ওভারঅল কস্ট ফাংশনের যে ভ্যালুটা লসটা সেটা কমে যায়, ঠিক আছে। এরকম কিছু আমরা করতে চাই, তাহলেই আমার ওভারঅল লস কমে যাবে এবং মেশিন লার্নিং মডেলটা আশা করা যায় বেটার কাজ, ভালো কাজ করবে। তো এটাই কিন্তু আমাদের অরিজিনাল অবজেক্টিভ ছিল লিনিয়ার রিগ্রেশনের বা যে কোনো রিগ্রেশন টাস্কের অবজেক্টিভ হচ্ছে ওই প্যারামিটারগুলোকে এমনভাবে চেঞ্জ করা যাতে কস্ট ফাংশনের যে ভ্যালুটা, কস্টটা বা লসটা সেটা যাতে কমে, সেটাকে মিনিমাইজ করতে চাই আমরা, ঠিক আছে। তো এই জিনিসটা বিভিন্নভাবে করা যায় মিনিমাইজেশনটা।
একটা ওয়ে হচ্ছে কোনো একটা ইটারেটিভ অ্যালগোরিদম ইউজ করা। আমরা ধাপে ধাপে এই লসটাকে কমাবো। একটু কমালাম শুরুতে, তারপর আবার দেখবো যে কস্ট কত আসে, এবার ওই কস্টের উপর বেস করে আবারও আরেকটু কমাবো। এভাবে আমরা আস্তে আস্তে কস্টটাকে কমাবো। ধরেন এটা যদি আমার ফাংশন হয়, এটা যদি আমার কস্ট ফাংশনের ভ্যালু হয়, আর এদিকে যদি থিটার যে কোনো একটা থিটার ভ্যালু হয়, হয়তো এরকম একটা ফাংশন এটা, ঠিক আছে? তো আমি তো কস্ট ফাংশনটাকে কমাতে চেষ্টা করছি, তো আমি নিশ্চয়ই কস্ট ফাংশনটা যে এই জায়গাটাতে মানে মিনিমামে যখন আসে সেই ভ্যালুটা চাচ্ছি, তো সেটা হচ্ছে এই পার্টিকুলার থিটার ভ্যালুর জন্য আমি পাবো। তো আমার এটা বের করতে হবে না? এটা বের করার জন্য আমরা আসলে একটা ইটারেটিভ অ্যালগরিদম ইউজ করব। আমরা হয়তো শুরুতে যখন পেয়েছি আমরা কস্টটা এই জায়গায় পেয়েছি এরকম কিছু, তো আমরা এমনভাবে একটা প্রসেস করব যাতে আমরা মানে এটা কোন দিকে আমি জিনিসটাকে মানে থিটাকে আমি বাড়ালে বেটার হয় নাকি কমালে বেটার হয় সেটা আমরা বুঝতে পারি। এই কেসে আমরা থিটাটাকে যদি বাড়াই তাহলে হচ্ছে আমাদের কিন্তু কস্টটা কমছে। এই পয়েন্টেও থিটাটাকে আরেকটু বাড়ালে কস্টটা আরেকটু কমবে, তাই না? দেখেন আমি কিন্তু থিটাকে বাড়াচ্ছি এই দিক বরাবর, আর কস্টও কিন্তু কমছে, ঠিক আছে? বাড়াতে বাড়াতে এই পজিশনে যাওয়ার পর আপনি ধরেন আবার আরেকটা ইটারেশন পরে এইখানে পেলেন, এখন কিন্তু থিটাকে বাড়ালে আর আমার কস্ট কমবে না, বরং বাড়বে। তো তখন আমাকে আবার থিটা কমাতে হবে, ঠিক আছে? তো আমাদের এমন একটা প্রসেস দরকার যেটার মাধ্যমে আমরা আসলে থিটা বাড়াতে হবে নাকি কমাতে হবে, বাড়ালে কতটুকু বাড়ানো উচিত, কমালে কতটুকু কমানো উচিত, এরকম আইডিয়াটা আমরা পেয়ে যাই। এখন এরকম কি থাকতে পারে? খুবই মানে ভ্যালিড একটা কোয়েশ্চেন, এবং বলতে পারেন মেশিন লার্নিং এর একদম কোর কোয়েশ্চেনগুলোর একটা। তো সেই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এরকম, যে জিনিসটা ন্যাচারালি আমরা যে জিনিসটা শিখে আসি সেটা হচ্ছে ডেরিভেটিভস। আমি যদি যে থিটা যে ফাংশনটা আছে সেটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডি অফ জে থিটাকে থিটার সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু আমি এই জায়গার স্লোপটা পাবো, ঠিক আছে? স্লোপটা পাবো। স্লোপটা আমাকে দুইটা জিনিস দেয়। প্রথমত এটা হচ্ছে কি হারে চেঞ্জ হচ্ছে সেটা আমাকে দেয়। সো আমি কি হারে মানে কত দ্রুত আসলে কস্ট ফাংশনটা বাড়ছে বা কমছে সেই আইডিয়াটা পাবো। দ্বিতীয়ত এইটা একটা সাইনও দেয় আমাকে, ঠিক আছে? প্লাস বা মাইনাস একটা সাইন দেয়। ওই সাইন থেকে আমরা আসলে বুঝতে পারবো যে কোন দিকে গেলে আমার এই ভ্যালুটা, এই যে যে ডেরিভেটিভের ভ্যালুটা, সরি যে কস্ট ফাংশনের যে ভ্যালুটা জে অফ থিটার যে ভ্যালুটা সেটা আসলে বাড়বে বা কমবে, সেই জিনিসটাও আমরা আসলে বুঝতে পারি এই ডেরিভেটিভ থেকে। তো আমরা আমাদের কোর আইডিয়াটা খুবই সিম্পল, আমরা ডেরিভেটিভটাকে ইউজ করব। এখন এখানে ডেরিভেটিভটার জায়গায় আসলে যেটা ইউজ করতে হয় সেটা পার্শিয়াল ডেরিভেটিভ, কারণ ওই তো এখানে তো আসলে ভ্যারিয়েবল একাধিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা করে করতে হবে, ঠিক আছে? তো এই কারণে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করতে হয়। তো পার্শিয়াল ডেরিভেটিভ একটু পরে আসছি। তো বেসিক্যালি আমরা এই আপডেট রুলটা ইউজ করি। এটা হচ্ছে নতুন থিটা যেটা হবে, আর এটা হচ্ছে পুরানো থিটা, সেটা থেকে আমরা ডেরিভেটিভের যে ভ্যালুটা পাবো ওই পার্টিকুলার পয়েন্টে সেটাকে সাম ফ্যাক্টর, লার্নিং রেট বলে এটাকে, লার্নিং রেট দিয়ে গুণ করে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করব। ওই জিনিসটাকে আমরা আগের যে থিটার ভ্যালু সেটা থেকে বিয়োগ করে দিব ডেরিভেটিভটাকে, সেটা একটা স্কেলড ভার্সনকে। তো এখানে আপনারা আসলে বুঝতেই পারছেন, আপনারা যদি ওই ফাংশনটা খেয়াল করে দেখেন, সেটাকে যদি আমরা আসলে সেটার ডেরিভেটিভ যদি আমরা বের করি এরকম কিছু একটা আসে, ঠিক আছে? এটা খুবই সিম্পল। কিভাবে আসে চিন্তা করে দেখবেন। এখানে বেসিক্যালি আমার যে ইয়েটা আসছে, আমাদের ধরেন এফ অফ এক্স কি আসলে এখানে থিটা এক্স প্লাস বি এরকম কিছু, ঠিক আছে? তো এটা মাইনাস টি হোল স্কোয়ার, এটা ছিল আমাদের লস ফাংশন। তো এই জিনিসটাকে আপনি যদি ডিফারেন্সিয়েট করেন থিটার সাপেক্ষে, তাহলে প্রথমে আপনার এই যে যেহেতু স্কোয়ার আছে একটা 2 থিটা এক্স প্লাস বি, বি না এটাও আরেকটা থিটা নট ধরতে পারেন, এরকম কিছু পাবেন মাইনাস টি, এটা ফার্স্টে পাবেন। এরপরে চেইন রুল অনুযায়ী আপনাকে আবার এখন থিটা এক্স প্লাস যে কনস্ট্যান্ট, এটাকে বি বলি আপাতত, থিটা এক্স প্লাস যে কনস্ট্যান্ট এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি আপনি আবার ডিফারেন্সিয়েট করেন এই জায়গায় থিটা বি তো কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, থিটা এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা ওই জায়গায় পাবো একটা এক্স, ঠিক আছে? তো এইটার সাথে এক্স গুণ হবে, খেয়াল করে দেখেন। বেসিক্যালি ফাংশন অফ এক্স মানে ওয়াই বা থিটা এক্স প্লাস বি, এটার সাথে একটা এক্স গুণ হয়েছে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের ডেরিভেটিভ। ওকে, তো আর
অবভিয়াসলি আমাদের ওই যেহেতু সামেশন এবং 1/m এর যে ফ্যাক্টরটা সেটাও আছে, সেটাও এখানে চলে আসলো। এবং লার্নিং রেটটা খুবই ইম্পর্ট্যান্ট। এই আলফাটাকে বলা হয় লার্নিং রেট। বুঝতেই পারছেন আলফার ভ্যালু যদি বেশি হয় তাহলে আমি আসলে এক একবারে আমার যে আপডেটটা, আমার থিটার ভ্যালুটা, প্যারামিটার ভ্যালুটাকে আপডেট করার যে সাইজটা কত দ্রুত চেঞ্জ করব সেটা তত বেশি হবে। লার্নিং রেট যত বেশি তত দ্রুত আপডেট হবে, তত বড় বড় স্টেপ নিবে, ঠিক আছে? তত বেশি বেশি অ্যাগ্রেসিভলি এটাকে আপডেট করতে থাকবে বা অপটিমাইজ করার চেষ্টা করবে। এখন এই লার্নিং রেটটাকে ঠিকঠাকভাবে চুজ করা অনেক বেশি দরকার। কেন দরকার সেটাতে আমরা পরে যাব। বাট লার্নিং রেটটা আসলে মানে যখন খুব বেশি হয়ে গেলেও সমস্যা, খুব কম হয়ে গেলেও সমস্যা। কেন আমরা সেগুলোতে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ভালোভাবে বুঝে তারপরে দেখবো আসলে এই জিনিসটা। আর এখানে তো বুঝতেই পারছেন ডেল জে থিটা অফ ডেল থিটা, এটা হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভ যে কোনো একটা থিটার রেসপেক্টে। থিটা 0-র জন্য একবার হতে পারে, সেটা থিটা 1-এর জন্য হতে পারে, থিটা 2-এর জন্য হতে পারে। এরকম যে কোনো যতগুলো ফিচার থাকে ততগুলো থিটা থাকবে, ততগুলোর জন্যই আমার আসলে এটা আসবে। এবং এই জিনিসটাকেই আসলে গ্রেডিয়েন্ট বলা হয়। তো গ্রেডিয়েন্ট কি, এই জিনিসগুলো আমরা নেক্সট লেকচার, এই লেকচারের সেকেন্ড পার্টটাতে ভালো করে দেখবো আর কি। তো ফাইনালি আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে কনভার্জেন্স। কনভার্জেন্স হচ্ছে বেসিক্যালি ওই অপটিমাইজেশন অ্যালগোরিদমটাকে একদম এমন একটা জায়গায় নিয়ে আসা যাতে আর কোনো ফার্দার চেঞ্জ না হয়। যেমন এই জায়গাটাতে আসেন, এখানে যদি আপনি স্লোপ বের করেন, ডিফারেন্সিয়েট করেন, তাহলে কিন্তু আপনি পাবেন এই যে ডেরিভেটিভটা, এটার ভ্যালু কিন্তু 0 আসবে। আপনারা জানেন ম্যাক্সিমা বা মিনিমাতে ডেরিভেটিভের ভ্যালু 0 আসে, ঠিক আছে? তো এখানে যদি ডেরিভেটিভের ভ্যালু 0 আসে তো বুঝতেই পারছেন এখানে তখন আর ওই জায়গাতে যদি আমি পৌঁছে যাই আর কিন্তু কোনো আপডেট হবে না, এটা সবসময় আগের ভ্যালুটাই পাবো আমরা। ওকে, সো এই ব্যাপারটা যখন ঘটে, যখন এই অপটিমাম পজিশনে পৌঁছে যায়, সেটাকে আমরা বলি কনভার্জ করা, ঠিক আছে? কনভার্জেন্স। তো এই এটা হচ্ছে সেই পয়েন্ট যখন আসলে মডেল মোটামুটি অপটিমাল প্যারামিটারগুলো পেয়ে গেছে, যেটা ওই কস্ট ফাংশনের ভ্যালুটা বা প্রেডিকশন এররটাকে কমাতে পারে, এই ভ্যালুটা পেয়ে গেছে এবং এরকম জায়গায় পৌঁছে যাওয়াকে আমরা বলি কনভার্জ করেছে। এবং আমাদের আলটিমেট টার্গেট কিন্তু সবসময় এই কনভার্জ করাই হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, অপটিমাইজেশন আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ ইটারেটিভ প্রসেসে না গিয়ে আমাদের যদি ডিরেক্ট একটা ইকুয়েশন থাকতো যেটা দিয়ে আমরা সরাসরি ওই গ্রেডিয়েন্ট সমান 0 যে পজিশনটা, অপটিমাল যে সলিউশনটা, সেটাতে পৌঁছে যেতে পারি, এরকম যদি কিছু থাকতো তাহলে ভালো হতো। তো অ্যান্সার হচ্ছে এরকম একটা কিছু আসলে আছে যেটাকে নর্মাল ইকুয়েশন বলা হয়। এটা সরাসরি অপটিমাইজেশনের যে বেস্ট ফিট যে পয়েন্টটা, মানে বেসিক্যালি এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা যেখানে আমার মানে লোয়েস্ট কস্ট আমরা পেয়েছিলাম, সেই পয়েন্টটাতে নিয়ে যাবে একটা ফাংশন ইউজ করে। সেটা কি, ইকুয়েশনটা হচ্ছে এরকম। এখানে এক্স বলতে ওই আমাদের ইনপুটের যে ফিচারগুলোর যে ভেক্টরটা সেগুলোকে বোঝানো হচ্ছে, আর ওয়াই হচ্ছে প্রেডিকশন। তো খেয়াল করে দেখেন এক্স ট্রান্সপোজ এক্স, এটাকে আবার ইনভার্স করা, সেটাকে আবার এক্স ট্রান্সপোজ দিয়ে গুণ করে ওয়াই দিয়ে যদি গুণ করেন, তো টার্গেট ভ্যালুজের যে ভেক্টরটা সেটা দিয়ে যদি গুণ করেন, তাহলে আপনি থিটার এক্স্যাক্ট যে ভ্যালুগুলোর জন্য আমি মিনিমাটা পাবো সেটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনার মনে হতে পারে যদি এরকম কিছু থাকেই তাহলে কি দরকার ইটারেটিভ প্রসেসে যাওয়ার, মানে স্টেপ বাই স্টেপে যাওয়ার। বাট আসলে একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে এটার ফার্স্টলি অ্যাডভান্টেজটা তো বুঝতেই পারছেন, এখানে কোনো লার্নিং রেটের দরকার নেই, স্টেপ বাই স্টেপ প্রসেসের দরকার নেই, একদম একটা সিঙ্গেল স্টেপে আপনি অপটিমাল সলিউশনটা পেয়ে যাবেন। বাট এটার বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে একটা ইনভার্স অপারেশন আছে। এই ইনভার্স অপারেশনটা কম্পিউটেশনালি খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে? লিনিয়ার রিগ্রেশনের জন্য এরকম ডিরেক্ট সলিউশন আছে, বাট আমরা পরে দেখব নিউরাল নেটওয়ার্কস এবং বিভিন্ন টাইপ অফ নিউরাল নেটওয়ার্কসে এরকম ডিরেক্ট সলিউশন আসলে হয়তো এক্সিস্টই করে না। বাট লিনিয়ার রিগ্রেশনে তো আছে নর্মাল ইকুয়েশন, সেটা আমরা দেখছি। বাট ইভেন লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রেও যদি আপনার যে ইনপুট ডেটা থাকে সেটা অনেক হাই ডিমেনশনাল হয়, হাই ডিমেনশনাল মানে কীরকম, আপনার যদি ফিচার অনেক বেশি থাকে, x1 x2 x3 x4 এভাবে অনেকগুলো ফিচার চলে আসলো, তো ওই ফিচারের যে কমপ্লেক্সিটিটা তখন দাঁড়ায় একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করার, সেই কমপ্লেক্সিটি আসলে অনেক হাই হয়ে যায়। তো হাই ডিমেনশনাল ডেটা বা যেখানে ফিচারের সংখ্যা অনেক বেশি থাকে, এই রকম ডেটা সেটের ক্ষেত্রে আসলে এই ক্যালকুলেশনটাই অনেক অনেক কঠিন হয়ে যায়, অনেক কমপ্লেক্স হয়ে যায়, অনেক সময় লাগবে, ঠিক আছে, ইনভার্স অপারেশনটার কারণে। সো ওই সব ক্ষেত্রে আসলে এটার চাইতে ইটারেটিভ প্রসেসটাই বেটার কাজ করে। সো লিনিয়ার রিগ্রেশনেও আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে ইটারেটিভ প্রসেসটাই ইউজ করব, পরে দেখবেন। এবং
যেহেতু গ্রেডিয়েন্ট ডিসেন্ট অনেক বেশি জেনারেল, এটা প্রায় যে কোনো টাইপের মেশিন লার্নিং মডেলেই ইউজ করা যায়, এই কারণে আমরা আসলে ওটাকে হয়তো প্রেফার করব। আমরা পরে দেখবেন প্রায় গ্রেডিয়েন্ট ডিসেন্টটা অনেক অনেক বেশি ইউজড, এবং এটার বিভিন্ন ভ্যারিয়েন্টই আমরা মেশিন লার্নিংয়ে, সুপারভাইজ লার্নিংয়ে স্পেসিফিক্যালি আমরা অনেক বেশি ইউজ করে থাকি। তো হ্যাঁ, নর্মাল ইকুয়েশন এক্সিস্ট করে, ডিরেক্ট সলিউশন, বাট স্টিল আমাদের যেটা ইটারেটিভ প্রসেস সেটাকেই হয়তো আমরা প্রেফার করব। তো এই ছিল মোটামুটি এই লেকচারের ফার্স্ট পার্টটা। আমরা মোটামুটি লিনিয়ার রিগ্রেশনের যে তিনটা কোর পার্ট, মেইনলি তো মডেলটা লিনিয়ার রিগ্রেশনকে ডিফাইন করে, এটার যে ওই ইকুয়েশনটা আমি দেখালাম, বেসিক্যালি লিনিয়ার ইকুয়েশনটা সেটাই। বাট লিনিয়ার রিগ্রেশন যেহেতু রিগ্রেশন টাস্কের, এটার কস্ট ফাংশন হিসেবে আমরা মিন স্কোয়ারের বা মিন অ্যাবসলিউটের ইউজ করতে পারি, সেটাও আমরা দেখলাম। এবং কিভাবে অপটিমাইজ করব, আমাদের অপটিমাল সলিউশনে পৌঁছাবো, সেটার দুইটা অপশনও আমরা দেখলাম, ইটারেটিভ প্রসেস এবং ডিরেক্ট সলিউশন। তো লিনিয়ার রিগ্রেশন আসলে কিভাবে হয় সেটা আসলে মনে হয় আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এই লেকচারের সেকেন্ড পার্টে আমরা দেখব আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে জিনিসটা আমরা বলছিলাম সেটার একটু ডিপে আমরা প্রবেশ করব। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেন ক্রুশাল, এটার বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট ডিসেন্টের অনেক ভ্যারিয়েশন আছে, কোনটার কীরকম অ্যাডভান্টেজ, লার্নিং রেট কীভাবে টিউন করা উচিত, এই জিনিসগুলো আমরা দেখব। এরপর আমরা একটা স্টেপ বাই স্টেপ লিনিয়ার রিগ্রেশন আমরা দেখব, স্টেপ বাই স্টেপ একটা লিনিয়ার রিগ্রেশন। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা পার্টে আমরা হচ্ছে ফিচার ম্যাপিং এবং পলিনোমিয়াল রিগ্রেশন আসলে কীভাবে কাজ করে সেগুলো দেখব। তো সি ইউ দেয়ার।